আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো গতকাল তোমাদেরকে হচ্ছে ভাইয়া আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের উপর আমাদের যে সাজেশন শিটে যতগুলো কোশ্চেন ছিল প্রত্যেকটা কোশ্চেনের সলভ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, বাট হয়তো অ্যান্সারটা বের করে নাই। তোমরা বের করে নিয়ে তোমাদের সাথে অ্যান্সারটা চেক করে নিবা। সেমভাবে আমরা হচ্ছে যেহেতু উল্টা দিক থেকে আসছিলাম ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশন শিটের গত ক্লাসে ভাই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়েছে। আজকে আমি তোমাদেরকে হচ্ছে পর্যাবৃত্ত গতির যে কোশ্চেনগুলো আমাদের সাজেশন শিটে আছে সেই কোশ্চেনগুলোর হচ্ছে সলভ করিয়ে দিব। আমিও তোমাদেরকে প্রসেসগুলো বলে দিব যে এই প্রসেসে এই জিনিসটা সলভ করতে হবে, বাকিটুকু তুমি করে নিয়ে তোমার অ্যান্সারের সাথে চেক করে নিবা যে আসলে ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আমরা দেরি না করে হচ্ছে আজকের ক্লাসটা শুরু করব। এবং তোমরা যারা এখনও আসলে পর্যাবৃত্ত গতি প্র্যাকটিস করো না, আমার কাছে মনে হয় কি যে ক্লাসটা করার আগে নিজে আসলে প্র্যাকটিস করে ফেলা, প্র্যাকটিস করে এসে ক্লাসটা ওপেন করে দেখা যে আমি যে প্রসেসে করছি ভাইয়া সেম প্রসেসে করছে কিনা। হ্যাঁ, একাধিক প্রশ্নের একাধিক প্রসেস থাকতে পারে অ্যান্সার বের করার জন্য, বাট আলটিমেট যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু তুমি চাইলে চেক করে নিতে পারো। সো তোমাদের কাজ হচ্ছে যে চ্যাপ্টারের ক্লাস দেখবা সেই চ্যাপ্টারের আগেই নিজে প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? প্র্যাকটিস করে এসে ভিডিওটা পাশে ওপেন করে রাখবা, করে দেখবা যে আসলে আমার অ্যান্সারগুলো ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আমরা দেরি না করে হচ্ছে শুরু করি। আমাদের প্রথম যে উদ্দীপকটা ছিল সেই উদ্দীপকটা হচ্ছে দুটি সরল সন্ধিত গতিতে স্পন্দিত বস্তুর একটি গতির সমীকরণ দেওয়া আছে, অপরটির গতির সমীকরণ, অর্থাৎ দুইটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দেওয়া আছে দুইটা। একটা হচ্ছে x ইকুয়ালস টু 8 cos 6 pi t প্লাস পাই বাই 2 মিটার এবং অপরটি x ইকুয়ালস টু 10 sin 12 পাই বাই t। সো প্রথম ও দ্বিতীয় বস্তুটির ভর তোমাকে প্রশ্নে বলে দিছে। প্রথম যে প্রশ্নটা আমাদেরকে বলছে যে দুটি বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয় করো। কথা হচ্ছে ভাইয়া তোমাদেরকে মোটামুটি তো আমি মনে করি যে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা আছে বা এই চ্যাপ্টারটা তোমরা পারো। তারপরেও যতটুকু তোমাদের আসলে এই কোশ্চেনটা সলভ করার জন্য যে সূত্রগুলো লাগবে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাকে বলছে যে দুইটি বস্তুর বেগ এবং ত্বরণ নির্ণয় করো। সো তোমাকে এভাবেও থাকতে পারে, তোমাকে হচ্ছে এভাবেও দিতে পারে, অর্থাৎ কজের সমীকরণ আকারেও দিতে পারে, কজের সমীকরণ আকারেও দিতে পারে, সাইনের সমীকরণ আকারেও দিতে পারে। অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন যে সরল সন্ধিত স্পন্দন গতির সমীকরণ তোমাকে সাইন হিসাবেও থাকতে পারে, কজ হিসাবেও থাকতে পারে। সো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি যে মেন প্রসেস জানো সেই প্রসেসেই সলভ করবা, কখনো কোনো জিনিস মুখস্থ করার কোনো দরকার নেই। সো আমাদের প্রথম কোশ্চেন সলভ করার জন্য দেখো, প্রথম কোশ্চেনটা সলভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি দুইটি বস্তুর বেগ। তাহলে তোমার যখন সরণের ইকুয়েশন দেওয়া থাকে তখন সেটাকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যায়, ভি ইকুয়ালস টু হচ্ছে dx ডিভাইডেড বাই হচ্ছে dt। তো ওই সমীকরণটাকে আমরা যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে বেগ পাবো। সেমভাবে ত্বরণটা কীভাবে বের করতে পারি, ত্বরণ হচ্ছে যে বেগের ইকুয়েশনটা পাবো সেই বেগের ইকুয়েশনকে সময়ের সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। তো ফার্স্টে আমি যদি তোমাকে কজেরটা দেখাই দিই তুমি নিশ্চয়ই সাইনেরটা বের করতে পারবা। ওকে ওকে, তো ফার্স্ট অফ অল dx বাই dt এর জায়গায় আমরা কি করতে পারি, d ডিভাইডেড বাই dt, x এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি। তো x এর ভ্যালু কত ছিল, 8 cos 6 পাই বাই t প্লাস হচ্ছে পাই বাই 2। এখানে তুমি একটা চাইলে এক লাইন এক্সট্রা করে ফেলতে পারো, সেটা হচ্ছে যে 6 পাই t প্লাস পাই বাই 2। তুমি বুঝতেই পারতেছো যে এটা পাই বাই 2 প্লাস থিটা, তাই না? তার মানে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কজ আবার নেগেটিভ, আবার পাই বাই 2 এর বিজোড় গুণিতক, সো ফাংশন পরিবর্তন হবে। সো এই জিনিসটা যদি তোমার কাছে আসলে কমপ্লেক্স লাগে তুমি ডিরেক্টলি বসিয়ে দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে পারো, বাট তুমি চাইলে এখানে জিনিসটাকে কিন্তু আরেকটু সহজ করে নিতে পারো। ওকে, সো তোমার ইচ্ছা। সো আমি যেভাবে আছে এভাবেই যদি রাখতে চাই সমস্যা নাই। সো আমি যদি মানটা একটু বসাই দিই সেটা হচ্ছে 8 cos 6 পাই t প্লাস হচ্ছে পাই বাই 2। ওকে, সো এইটাকে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তোমরা নিশ্চয়ই ডিফারেন্সিয়েশনটা আসলে পারো। 8 যে জিনিসটা কনস্ট্যান্ট আছে সেটা সামনে চলে আসবে, কসকে আমরা যদি হচ্ছে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে নর্মালি হচ্ছে মাইনাস সাইন হয়ে যায়, সো একটা সামনে মাইনাস সাইন চলে আসবে। এবং টি এর সামনে হচ্ছে 6 পাই আছে, এই 6 পাইটাও আলটিমেটলি সামনে চলে আসবে। আমি এখানে ডিটেলসে বলতেছি না যে কিভাবে আসছে, আমি ডিরেক্টলি করে দিচ্ছি। ওকে, সো এখানে হয়ে যাবে সাইন, এখানে হচ্ছে 6 পাই বাই টি প্লাস হচ্ছে পাই বাই 2। ওকে, সো আমাদের কি বলে বেগের যে ইকুয়েশনটা আমরা পাবো, আমাদেরকে প্রশ্নে বলেছিল যে দুটি বস্তুর বেগ এবং ত্বরণ। আমি যদি ফার্স্টেরটা দেখাই তুমি পরেরটা নিশ্চয়ই পারবা, যে সাইনের জায়গায় কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, ওই 12 পাইটা সামনে চলে আসবে বেগের ক্ষেত্রে।
সো আমাদের এইটা হচ্ছে এই সমীকরণের জন্য ফার্স্ট ইকুয়েশনের জন্য হচ্ছে তোমার বেগের মানটা বের করছি আমরা। এরপরে দেখো ত্বরণ যখন আমরা বের করব, ত্বরণ বের করার ক্ষেত্রে বেগের যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি অর্থাৎ ডি ডিভাইডেড বাই ডিটি সেটা হচ্ছে 48 পাই সাইন 6 পাই টি প্লাস হচ্ছে পাই বাই 2। সো সেম ভাবে ভাইয়া এখানেও সেম ভাবে আমরা করবো -48 পাই, এইটা হচ্ছে আমাদের কাছে এখানে কনস্ট্যান্ট, -48 পাই এটা হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট। সো দেন সাইন চেঞ্জ হয়ে কি হবে, কজ হবে, তার আগে টি এর সামনে 6 পাই আছে, 6 পাইটা সামনে চলে আসবে, তাহলে ইনটু হচ্ছে 6 পাই, সাইন চেঞ্জ হয়ে হচ্ছে কজ হয়ে যাবে, তাহলে কজ 6 পাই টি প্লাস হচ্ছে পাই বাই 2। সো এই যে টার্মটা আমরা পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ত্বরণের ইকুয়েশনটা, উপরেরটা হচ্ছে বেগের ইকুয়েশনটা। এখন তুমি সাইনের জন্য করতে পারবে না বলো তো, জাস্ট তোমাকে এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাছাড়া আর কিচ্ছু নাই। সো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল আই গেস আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি, জাস্ট ডিফারেন্সিয়েশন করতে হবে। সো তোমাকে দুইটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে, সেই ইকুয়েশন দিয়ে যা ইচ্ছা খুশি চাইতে পারে, ওকে। তো এর পরবর্তীতে বলছে যে 2 সেকেন্ড পর দুটি বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয় করো। 2 সেকেন্ড পর দুইটি বস্তুর বেগ এবং ত্বরণ নির্ণয় করো, 2 সেকেন্ড পর দুইটা বস্তুর বেগ এবং ত্বরণ। সো তুমি যখন বেগের ইকুয়েশনটা বের করে ফেলতে পারছো, জাস্ট টি এর মানটা যদি তুমি এখানে 2 সেকেন্ড বসিয়ে দিতে পারো তাহলেই তোমার ম্যাথ শেষ। ক্যালকুলেটরটা অবশ্যই কোন ফরম্যাটে রাখবা, রেডিয়ান ফরম্যাটে রাখবা। সো 2 নাম্বার কোশ্চেন সলভের জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি যে বেগের যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনে টি এর জায়গায় আমি কত বসাবো, 2। আমি কিন্তু জাস্ট একটা কণার জন্য দেখাচ্ছি, দ্বিতীয় কণার জন্য তোমরা নিজেরা করে নিবা। সো আমাদের ভি ইকুয়ালস টু যে সমীকরণটা আমরা পেয়েছি বেগের জন্য ফার্স্টের যে ইকুয়েশন থেকে সেটা হচ্ছে -48 পাই সাইন 6 পাই টি প্লাস হচ্ছে পাই বাই 2। এটা হচ্ছে আমাদের বেগের ইকুয়েশন। তো তোমাকে বের করতে বলছো হচ্ছে 2 সেকেন্ড পর দুইটি বস্তুর বেগ এবং ত্বরণ। তাহলে 2 সেকেন্ড পর বেগটা কত হবে, 2 সেকেন্ড পর বেগ হচ্ছে v2 এর মানটা আমরা বের করব, অর্থাৎ 48 পাই সাইন 6 পাই ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে পাই বাই 2। ওকে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 12 পাই প্লাস হচ্ছে পাই বাই 2, 12 পাই প্লাস হচ্ছে পাই বাই 2। তুমি এটা ডিরেক্টলি ক্যালকুলেটারে বসিয়ে রেডিয়ান ফর্মেটে বসিয়ে মান তুমি বের করে ফেলতে পারো। সো এখান থেকে তুমি যে বেগের মানটা পাবা, যেহেতু সবগুলো একক মিটারে দেওয়া ছিল, দেখো এককটা মিটারে দেওয়া ছিল, তো তুমি এখান থেকে যে মানটা পাবা সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। সেমভাবে তুমি যখন ত্বরণের ইকুয়েশনটা বের করবা, ত্বরণের সমীকরণটাতে ত্বরণের যে সমীকরণটা আছে অর্থাৎ আমরা যেটা বের করলাম এই যে মাত্র এটা, অর্থাৎ -48 ইন্টু হচ্ছে 6 পাই স্কোয়ার, এখানে থাকছে হচ্ছে কস 6 পাই টি প্লাস হচ্ছে পাই বাই 2। সেমভাবে টি এর জায়গায় এখানে কত বসবে, এখানে টি এর জায়গায় হচ্ছে তুমি 2 সেকেন্ড বসাই দিবা। তো টি এর মান যখন তুমি 2 সেকেন্ড বসাই দিয়ে ক্যালকুলেটারে রেডিয়ান ফরম্যাটে রাখবা, ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে। তো আমাদের 2 নাম্বার কোশ্চেন আমরা ডান বলতে পারি না। সো দুটি বস্তুর বেগ এবং ত্বরণ নির্ণয় করো। তুমি সেম প্রসেস আমি যেভাবে করেছি সেম দ্বিতীয় কোণার জন্য তুমি করবা। নর্মালি আসলে সাইন এবং কজ এই দুইটা থেকেই আসে বলে আমরা দুইটাই রেখে দেওয়ার চেষ্টা করছি, বুঝছো। অ্যান্ড প্রত্যেকটা কোশ্চেন আসলে বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। সো ফার্স্ট অফ অল আমি আরেকবার যদি বলি, তোমাকে সরণের ইকুয়েশন দেওয়া আছে, সরল সন্ধিত স্পন্দন গতির, তোমাকে বেগ এবং ত্বরণ বের করতে বলছে। একদম সিম্পল প্রশ্ন, বেগ এবং ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে সরণের সমীকরণকে, তাহলে বেগ পাবা। এরপর হচ্ছে বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবা। একদম বেসিক জিনিসপত্র, জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করছি। এরপরে তোমাকে বলছে 2 নম্বর প্রশ্নে 2 সেকেন্ড পর দুইটা বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয় করো। দুইটার জন্যই বের করতে বলছে, বাট আমরা একটা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো 2 সেকেন্ড পর দুইটি বস্তুর বেগ, তাহলে 2 সেকেন্ড পর কি হবে, ওই যে বেগের ইকুয়েশন, দুইটা বেগের ইকুয়েশন এবং ত্বরণের ইকুয়েশন তুমি বের করছো, ওই ইকুয়েশনে জাস্ট টি এর জায়গায় কত বসবে, 2 সেকেন্ড বসে যাবে। টি এর জায়গায় কত বসবে, 2 সেকেন্ড বসে যাবে, তাহলে তুমি এখান থেকে একটা বেগ পাবা। এখানে সেম ভাবে ত্বরণের ক্ষেত্রে তুমি যে ত্বরণের যে ইকুয়েশনটা পেয়েছো সেই ইকুয়েশনে টি এর মানটা 2 সেকেন্ড বসাবো। অবশ্যই ক্যালকুলেটরটাকে রেডিয়ান ফরম্যাটে রাখবা, কারণ এখানে পাই আছে দেখতেই পাচ্ছ। সো পাই তুমি যদি অবশ্যই ইসে রাখতে পারো, কি বলে, ডিগ্রি ফরম্যাটে রাখতে পারো। সো পায়ের ভ্যালুটা সেক্ষেত্রে 180 বসাতে হবে, কিন্তু তুমি যখন ডিগ্রি ফরম্যাটে রাখবা তখন তোমাকে পায়ের ভ্যালুটা
180 বসাতে হবে, বাট তুমি যদি ইনকেস পাই ইউজ করো ক্যালকুলেটারে তাহলে অবশ্যই ক্যালকুলেটারটা কোন ফরম্যাটে থাকতে হবে, রেডিয়ান ফরম্যাটে থাকতে হবে। ওকে, সো আমরা এখান থেকে অ্যান্সার যেটা পাবো সেটা মিটার পার সেকেন্ড এককে পাবো, যেহেতু এককটা মিটারে ছিল, এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো সেমভাবে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি যদি কজের জন্য করতে পারি নিশ্চয়ই সাইনের জন্য করতে হবে, জাস্ট ডিফারেন্সিয়েশন, তাছাড়া আর কিচ্ছু না। এর পরবর্তী 3 নম্বর প্রশ্ন বলেছে যে দ্বিতীয় সেকেন্ড পর বস্তুদের গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করো। দ্বিতীয় সেকেন্ড পর বস্তুদের গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করো। তুমি যে কাজটা করছো আমাদের 3 নম্বর যে প্রশ্নটা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি। তাইলে তোমার আগে যে জিনিসটা জানা লাগবে, সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তির সূত্র কোনটা, তাই না? এখন আমরা নর্মালি জানি যে সিম্পল হারমোনিক মোশন যখন হয়, সরল সন্ধিত গতি যখন হয়, তখন নর্মালি আমাদের এর শর্ত যে মেন সেটা হচ্ছে ত্বরণ আসলে সরণের সমানুপাতিক হওয়া লাগবে এবং বিপরীতমুখী হওয়া লাগবে। এইটা হচ্ছে আমাদের মেন শর্ত। তুমি যদি কোনো কোশ্চেনে বলে যে এটা সরল সন্ধিত স্পন্দন গতির সমীকরণ, তাহলে তো তুমি বুঝতেই পারতেছো যে সেখানকার ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে সকল সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে আমাদের গতিশক্তির যে সূত্রটা আছে, গতিশক্তির যে সূত্রটা আছে, গতিশক্তির সূত্র নর্মালি আমরা যে সূত্র ইউজ করি সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো তুমি যেহেতু 2 সেকেন্ড পর তোমাকে গতিশক্তি বের করতে বলছে, তো তুমি আগের প্রশ্ন থেকে 2 সেকেন্ড পর বেগ বের করছো না, জাস্ট 2 সেকেন্ড পর যে বেগের মানটা বের করছো জাস্ট এখানে এনে বসাই দিলে, ক্যালকুলেশন করলে ডান, শেষ শেষ। এখন হাফ এম বি স্কোয়ারের জায়গায় আমরা এখানে আসলে অনেক কিছুই লিখতে পারি। হাফ এম বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, যেমন আমরা ভি ইকুয়ালস টু যে সূত্রটা জেনে আসছি, যে তোমাদের যে নর্মালি যে ইকুয়েশনগুলো আছে, যদি নর্মালি যে ইকুয়েশনগুলো আছে আমি যদি একটু এখানে ব্যাখ্যা করার ট্রাই করি, একবার করে বলে দেওয়ার চেষ্টা করি। তো এক্স ইকুয়ালস টু হচ্ছে, আমরা ধরলাম সাধারণ যে সমীকরণটা আছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। এখান থেকে আমরা যে ভিটা পাই সেটা হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি। এখান থেকে আমরা যে ত্বরণটা পাই সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এখান থেকে আমরা যে হচ্ছে কিসের মান বলতে পারি, আমরা যে শক্তির মানটা বের করি, শক্তি আমাদের যে স্থিতি শক্তি আছে হাফ কে এক্স স্কোয়ার। এখানে হাফ কে এক্স স্কোয়ারের জায়গায় আমরা সরাসরি হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি বসাতে পারি, একবারই ডিরেক্ট বসাতে পারি। আবার আমরা কি জানি ভাই, আমরা জানি কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার, কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার, এই মানটা আমরা বসিয়ে দিতে পারি। এটা গেল স্থিতিশক্তি। আর একটা হচ্ছে গতিশক্তি। সো গতিশক্তি হচ্ছে আমরা ই কে ইউজ করলাম এখানে, সো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। সো ভি এর জায়গায় হাফ এম, ভি এর জায়গায় আমরা কি করতে পারি ভাই, ভি স্কোয়ার মানে হচ্ছে এই মানটা, সো ভি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। ওকে, সো দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার, না কে ইকুয়ালস টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার। সো এম এবং ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো, এম ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা কে লিখে দিতে পারি, সব ইন্টু কে। এখন আছে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, তাই না? সো আমরা যদি একটা কাজ করি, এখান থেকে কজ স্কোয়ার থেটাকে যদি লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, পরবর্তীতে এই স্কোয়ারটা গুণ করে দিই, তাহলে ওই পাশে পাবো এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, যেটা আমরা এক্স স্কোয়ার লিখতে পারি। সো হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। সো দেখো আমাদের সরণের যে বেসিক ইকুয়েশনটা ছিল এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, সেখান থেকে বেগ ত্বরণের ইকুয়েশন আমরা লিখছি। এখানে তোমাকে হচ্ছে যে তোমার আদি দশা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা দিতেও পারি নাও দিতে পারি, কারণ আদি দশা আসলে ইফেক্ট পড়ে না, জাস্ট ওমেগা টির সাথে যদি থাকে তাহলে প্রত্যেকটা ইকুয়েশনে সেই আদি দশাটা অ্যাড হবে, তাছাড়া আর কিচ্ছু না। ওকে, সো সরণ আছে, বেগ আছে, ত্বরণ আমরা বের করলাম, এখান থেকে স্থিতিশক্তি দেখছি, গতিশক্তিটা দেখে ফেলছি। ওকে, এখন তোমাকে খেয়াল করো, গতিশক্তির বেসিক্যালি দুইটা সূত্র কিন্তু, একটা হচ্ছে টি এর উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে সরণের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো তুমি যে কাজটা করছো একটু দেখো, তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে ডিরেক্টলি বেগটা বের করে ফেলছো 2 সেকেন্ড পর, ডিরেক্টলি তুমি 2 সেকেন্ড পর বেগের মানটা বের করছো। সো তুমি ডিরেক্ট যদি এইখানটাতে মান বসাই দিতে পারো তাহলে কিন্তু আর কিচ্ছু করা লাগছে না, এইখানটাতে যদি মান বসায় দাও তাহলে তোমার গতিশক্তির মানটা এত জুল অ্যান্সার পেয়ে যাচ্ছ, কারণ এই বেগের মানটা তুমি তো বের করছো আগের উদ্দীপক থেকে, আগের কোশ্চেন থেকে তুমি বেগটা বের করলা না 2 সেকেন্ড পর বেগের মানটা, জাস্ট এইখানে এনে বসিয়ে দিতে হবে। ওকে, সেম ভাবে তোমাকে বের করতে বলছিল হচ্ছে বিভব শক্তিটা, বিভব শক্তি যখন তোমাকে বের করতে বললো জাস্ট এক্স এর মানটা লাগবে। তো দেখো যখন তোমাকে বলছে হচ্ছে বিভব শক্তি, তাহলে বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার।
এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। তাহলে কে ইকুয়ালস টু আমরা কি জানি, কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার জানি। সো তুমি চাইলেই হচ্ছে বসিয়ে দিতে পারো এম ওমেগা স্কোয়ার। এখন এখানে একটা জিনিস আছে, ওমেগাটা আসলে কোথা থেকে আসলো। দেখো ওমেগাটা আসলে কই থেকে আসলো, আমি যদি ফার্স্ট যে ইকুয়েশনটা নিয়ে কাজ করছি এই ইকুয়েশনটা যদি আমি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, দেখো এক্স ইকুয়ালস টু হচ্ছে এ কজ ওমেগা টি প্লাস হচ্ছে ডেল, ওমেগা টি প্লাস হচ্ছে ডেল। সো দেখো এই ইকুয়েশন থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এ এর মান হচ্ছে 8, ওমেগা এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কিন্তু 6 পাই, ওমেগা এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 6 পাই, ওমেগা এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 6 পাই। সেম ভাবে তুমি এ সাইন ওমেগা টি এটাও কম্পেয়ার করতে পারো, এখানে ওমেগার ভ্যালু পাবা হচ্ছে 12 পাই, এখানে কোনো আদি দশা নাই। সো দেখো এখানে আমরা যে কাজটা করছিলাম, বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। তোমাকে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলেছে যে 2 সেকেন্ড পর বস্তুদের গতিশক্তি এবং বিভব শক্তি, তাহলে 2 সেকেন্ড পর গতিশক্তি বের করতে গেলে লাগবে বি এবং বিভব শক্তি বের করতে গেলে লাগবে হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা। সো আমি অলরেডি বেগের মানটা দেখো বের করে ফেলছি, তাই না? 2 সেকেন্ড পর বেগের মানটা বের করছি, 2 সেকেন্ড পর তোমার কি লাগবে, স্মরণের মানটা লাগবে। সো 2 সেকেন্ড পর স্মরণের মান যদি বের করতে যাও, জাস্ট 8 cos 6 পাই টি প্লাস পাই বাই 2 যেটা আছে সেই জায়গাটাতে তুমি স্মরণের যে ইকুয়েশনটা তোমার কাছে দেওয়া আছে যে x ইকুয়ালস টু হচ্ছে 8 cos 6 পাই টি প্লাস হচ্ছে পাই বাই 2। ওকে, সো এই ইকুয়েশনে তুমি যদি হচ্ছে 2 সেকেন্ড পরের স্মরণটা বের করতে চাও, কারণ তুমি 2 সেকেন্ড পর তুমি স্থিতিশক্তি বা বিভব শক্তি বের করতে চাচ্ছ, তাহলে কি হবে 8 cos 6 পাই টি এর মান হচ্ছে 2, তার মানে হচ্ছে একবারে আমরা 12 পাই লিখে দিতে পারি প্লাস হচ্ছে পাই বাই 2 লিখে দিতে পারি। তাহলে 2 সেকেন্ড পর আমার স্মরণের যে মানটা সেই মানটা আমরা পেয়ে যাচ্ছি। আমি বারবার বলছি তুমি যখন পাই হিসাবে ক্যালকুলেটরে বসাবা তখন রেডিয়ান ফরম্যাটে নিতে হবে, তুমি যখন ডিগ্রিতে রাখতে চাচ্ছ ক্যালকুলেটরটাকে তখন অবশ্যই পায়ের জায়গায় কত বসাতে হবে, 180 বসাতে হবে কিন্তু। ক্লিয়ার? সো আমাদের এখান থেকে যে মানটা পাবো সেই মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিতে পারি ভাইয়া, তাহলে আমরা সেখান থেকে বিভব শক্তি পাবো এবং আমাদের ডিরেক্টলি বেগ বের করলে গতিশক্তি পাবো। অথবা তুমি বেগের যে এই ফর্মুলাটাও তুমি এখানে বসিয়ে দিতে পারো একবারই ডিরেক্ট, অথবা তুমি চাইলে এটাও বসিয়ে দিতে পারো যে 2 সেকেন্ড পর স্মরণ বের করবা, স্মরণ বের করে তুমি এই সমীকরণ দিয়ে গতিশক্তি বের করতে পারো, তুমি যা ইচ্ছা খুশি করতে পারো। তাহলে প্রথম যে প্রশ্নটা সৃজনশীলে হয়ে থাকে সেটা হচ্ছে যে তোমাকে একটা স্মরণের ইকুয়েশন দেওয়া থাকতে পারে, সেই স্মরণের ইকুয়েশন দেওয়া থাকতে তোমাকে বেগ বের করতে বলতে পারে, ত্বরণ বের করতে বলতে পারে। এমনকি এই প্রশ্ন আসতে পারে যে এই যদি কোশ্চেনে না বলা থাকে যে সমীকরণটা সরল সন্ধিত স্পন্দন কিনা, তখন তোমাকে আবার সরল সন্ধিত স্পন্দন কিনা এটা প্রুফ করে দেওয়া লাগতে পারে, কোশ্চেন কিন্তু চাইতেই পারে। তখন কি করবা, ত্বরণ বের করবা, ত্বরণ বের করে দেখবা যে সেটা স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হচ্ছে কিনা, তাহলে সেটা সিম্পল হারমোনিক মোশন। সো এর পরবর্তী কোশ্চেনগুলো আমার কি কি আছে এই উদ্দীপক থেকে কি কি হতে পারে। এর পরবর্তী 4 নাম্বারটা দেখো, উভয় সরল সন্ধিত গতিতে স্পন্দিত বস্তুর মোট শক্তি গাণিতিকভাবে তুলনা করো। সো আমি যদি 4 নাম্বার কোশ্চেন সলভ করতে চাই, আমাকে বলছে মোট শক্তি। তুমি কি জানো মোট শক্তির ফর্মুলাটা কি ভাই? মোট শক্তির ফর্মুলাটা হচ্ছে মোট শক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে স্কোয়ার। তুমি নিশ্চয়ই জানো কে ইকুয়ালস টু কি, কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। সো আমি মোট শক্তির জায়গায় কেটাকেও আমি যদি হচ্ছে ভেঙে ফেলি, সো এম ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার। তাহলে এম এর ভ্যালু তোমার কাছে দেওয়া ছিল 1 কেজি 2 কেজি, দুইটা করার জন্য। তুমি ওমেগা এর ভ্যালু জানো, এখান থেকে ওমেগা এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 6 পাই, এই সমীকরণে যে ওমেগা এর ভ্যালুটা সেটা হচ্ছে 12 পাই। সো তুমি আলটিমেটলি বলা যায় হচ্ছে ওমেগা জানো, এখানে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 8, এইখানটাতে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 10। সো তুমি প্রত্যেকটা ডাটা তোমার কাছে আছে, তো তোমাকে এখন কি বের করতে বলছে, উভয় সরল সন্ধিত গতিতে স্পন্দিত বস্তুর মোট শক্তি গাণিতিকভাবে তুলনা করো। তাহলে এই সরল সন্ধিত স্পন্দন গতির জন্য হাফ কে স্কোয়ার সূত্র ইউজ করে সব কিছুর মান দেওয়া আছে, মোট শক্তি বের করে দেখবা। সেম ভাবে এই সমীকরণ থেকেও তুমি মোট শক্তি বের করে দুইটার ভিতরে কম্পেয়ার করবা যদি তুলনা বের করতে বলে, যেমন কম্পেয়ার তুলনার কথা বলছে। ওকে, সো 5 নাম্বারের পরে 5 নম্বরে বলছে যে বস্তু দুটির সাম্য অবস্থায় পৌঁছাতে, খুবই সুন্দর প্রশ্ন এটা, বস্তু দুটির সাম্য অবস্থায় পৌঁছানোর জন্য সাম্য অবস্থায় পৌঁছাতে কত সময় লাগবে। দেখো আমি যখন স্মরণের ইকুয়েশনটা লিখতেছি যে ভাই আমার ধরো সিম্পল হারমোনিক মোশনের সিম্পল যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে শুরু হচ্ছে কোথা থেকে বলো তো, সাম্য অবস্থা থেকে স্টার্ট হচ্ছে, সাম্য অবস্থা থেকে
সাম্য অবস্থা থেকে স্টার্ট হচ্ছে, সাম্য অবস্থা থেকে হচ্ছে শুরু হয়েছে। এখন আমি যদি তোমাকে বলি যে আরেকটা সরণের ইকুয়েশন এক্স ড্যাশ ইকুয়ালস টু, সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল। ওকে, এইটা কিন্তু সাম্য অবস্থা থেকে স্টার্ট হয়নি, এইটা সাম্য অবস্থা থেকে স্টার্ট হয়নি, এটা সাম্য অবস্থা থেকে স্টার্ট হয়নি। তাই জন্য বলছে যে বস্তু দুটির সাম্য অবস্থায় পৌঁছাতে, যেহেতু এটা সাম্য অবস্থায় স্টার্ট হয়নি, আগে থেকে একটা দশা ক্রিয়েট করে রাখছে, আগেই অন্য অবস্থান থেকে শুরু হয়েছে। দেখো কোন অবস্থান থেকে শুরু হয়েছে, ডেল অবস্থান থেকে শুরু হয়েছে। সেই ক্ষেত্রে তোমাকে বলছে যে সাম্য অবস্থায় পৌঁছাতে, অর্থাৎ তুমি এইখান থেকে উপরেরটায় যেতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা বের করো। দেখো সাম্য অবস্থান থেকে যখন স্টার্ট করে, সাম্য অবস্থান থেকে যখন স্টার্ট করে তখন টি এর মানটা কত হয়, টি এর মানটা বেসিক্যালি হচ্ছে 0 হয়, শুরু করতেছে ওই অবস্থান থেকে, তাহলে সেইখানটাতে হচ্ছে টির মানটা 0। তো যাই হোক, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে আমি দুইটার জন্যই তোমাকে বের করে দেখাচ্ছি এই কোশ্চেনটার জন্য। সো দেখো, প্রশ্নে ছিল যে বস্তু দুটির সাম্য অবস্থানে পৌঁছাতে কত সময় লাগবে, বস্তু দুটির সাম্য অবস্থানে পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে সাম্য অবস্থানে পৌঁছানোর জন্য আমাদের প্রথম যে ইকুয়েশনটা দেওয়া ছিল, দেখো x1 ইকুয়ালস টু হচ্ছে 8 cos 6 পাই টি প্লাস হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের যে সাধারণ ইকুয়েশনটা দেওয়া ছিল উদ্দীপকে, সেটা এখন আমি সাম্য অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। তাহলে সাম্য অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দেখো, সরল সন্ধিত স্পন্দন গতি সমীকরণ হতে পারে এ সাইন ওমেগা টি, হতে পারে এ কজ ওমেগা টি। তাহলে এক্সটা যে পাই বাই 2 এখানে ক্রিয়েট করছে, এক্সটা যে পাই বাই 2 ক্রিয়েট করছে, এইটুকু হচ্ছে আমাদের সেই আদি সরণ। এই আদি সরণের জন্য আমার যে সময়টা লাগছে, সেই সময়ের মানটাই তোমাকে এখানে বের করতে বলছে। ওকে, তো সময়ের মানটাই তোমাকে এখানে বের করতে বলছে। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে এখানে দেওয়া আছে আদি দশা ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2। ওকে, সো আদি দশা হচ্ছে পাই বাই 2। সো এটা তো একটা বেসিক্যালি একটা অ্যাঙ্গেল, তাই না? পাই বাই 2 এটা কি একটা অ্যাঙ্গেল। সো আমরা একটা কাজ করতে পারি না, দেখো তো, থিটা ইকুয়ালস টু আমরা পড়ছি না ওমেগা ইন্টু হচ্ছে টি, থিটা ইকুয়ালস টু পড়ছি কি, থিটা ইকুয়ালস টু পড়ছি হচ্ছে ওমেগা ইন্টু টি। আমি আসলে দেখব যে পাই বাই 2 থেকে পাই বাই 2 এর জন্য আসলে কতটুকু সময় লাগতেছে, সেই সময়টাই বের করলেই তো আমি বলতে পারবো যে এই সময়টা পার করলেই সে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করতে পারবে, এই সময়টা পার করলেই সে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করতে পারবে। তো দেখো এখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু যেহেতু ওমেগা টি, সো থিটা আর ডেল দুইটাই আসলে সেম। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2 লিখতে পারি, ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2 লিখতে পারি। সো ওমেগা এর জায়গায় আমরা এই সূত্রটা লিখতে পারি যে 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে টি ইন্টু হচ্ছে টি ইকুয়ালস টু পাই বাই 2। তো দেখো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, পাই পাই উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। সো আমরা আলটিমেটলি আমাদের লাগবে আসলে টি এর মানটা, তো টি এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে টি ডিভাইডেড বাই হচ্ছে 4, অর্থাৎ পর্যায়কালের 1/4 অংশ, পর্যায়কালের 1/4 অংশ সময় পরে সে কি সাম্য অবস্থায় পৌঁছাবে। মানে আমাদের আলটিমেটলি গোলটা হচ্ছে যে সাম্য অবস্থায় পৌঁছানোর জন্য তো পাই বাই 2টাকে বাদ দিতে হবে, তাই না? পাই বাই 2টা আমার থাকবে না, অর্থাৎ আদি দশা থাকতে পারবে না। সো আদি দশাতে যাওয়ার জন্য, আদি দশার জন্য আসলে কতটুকু সময় লাগতেছে, এই সময়টাই তোমাকে কোশ্চেনে কি বলছে, দেখো কোশ্চেনে বলছে যে বস্তু দুটির সাম্য অবস্থায় পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে এই বস্তুর সাম্য অবস্থায় পৌঁছানোর জন্য পাই বাই 2 এর জন্য যে সময়টা লাগতেছে সেই সময়টা লাগবে। তাহলে আর দ্বিতীয়টার জন্য দেখো কোনো আদি দশা কিন্তু নাই, কোনো দুটির আদি দশা নাই। সো ওইটা একদম স্টার্ট হয়েছে সাম্য অবস্থান থেকেই, ওইটার জন্য কোনো সময় লাগবে না, ওইটার মান টি ইকুয়ালস টু 0, এটা টি ইকুয়ালস টু 0 অবস্থান থেকেই শুরু হয়েছে। বাট এইটা টি ইকুয়ালস টু 0 অবস্থান থেকে শুরু হয় না, আদিতে একটা দশা ক্রিয়েট করছে পাই বাই 2। সো আমরা বলতে পারি যে পাই বাই 2 এর জন্য আমার কতটুকু সময় লাগতেছে, পাই বাই 2 এর জন্য আমার সময় লাগতেছে হচ্ছে পর্যায়কালের 1/4 অংশ সময় লাগতেছে। তাহলে এই সময় পরে বস্তুটা সাম্য অবস্থায় পৌঁছাবে, এই সময় পরে বস্তুটা সাম্য অবস্থায় পৌঁছাবে। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সাম্য অবস্থান থেকেই আসলে স্টার্ট হয়েছে, আমরা বলতে পারি না দ্বিতীয় যে সরণের ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা কি সাম্য অবস্থান থেকেই স্টার্ট হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এত সময় পরে প্রথম বস্তুটি, এত সময় পর প্রথম বস্তুটি, এত সময় পর প্রথম বস্তুটি সাম্য অবস্থা থেকে স্টার্ট হয়েছে।
ওকে, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করবে। আরেকটা যে ইকুয়েশন তোমার এখানে দেওয়া ছিল, আরেকটা যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনটা যদি আমি একটু লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে 10 sin 12 পাই বাই টি। আরেকটা যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে 10 sin 12 পাই টি। সো এই সমীকরণ থেকে দেখো, এই সমীকরণ থেকে আমরা যদি কম্পেয়ার করি আমাদের যে বেসিক যে সমীকরণটা আছে a sin ওমেগা টি, সাধারণ যে সমীকরণটা আছে a sin ওমেগা টি, এইটা হচ্ছে আমাদের সাধারণ যে সমীকরণ, এইটা হচ্ছে সাম্য অবস্থান থেকে শুরু হয়েছে। তো দেখো এইটার এটার মধ্যে কি কোনো তফাৎ আছে? এইটার এটার ভিতরে কোনো আলাদা কোনো তফাৎ নাই। সো আমরা বলতে পারি যে এইটা একদম কি হয়েছে, সাম্য অবস্থান থেকেই শুরু হয়েছে। এটা কোথা থেকে শুরু হয়েছে? সাম্য অবস্থান থেকেই শুরু হয়েছে, সাম্য অবস্থা থেকে। সাম্য অবস্থা থেকে সাম্য অবস্থা থেকে কি, সাম্য অবস্থা থেকেই শুরু হয়েছে। আর এটা শুরু হয়েছে কোথায়? t/4 অবস্থান থেকে যাত্রা শুরু করছে। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এরপরে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে এইটা ব্যাখ্যা করি। দুটি বস্তু তৃতীয় এবং সপ্তম সেকেন্ড পর, দেখো এই ধরনের কথা থাকলে ভয় পাওয়ার কিছু নেই। তৃতীয় এবং সপ্তম মানে 3 সেকেন্ড এবং 7 সেকেন্ড, এটাই বলতে চাচ্ছে। যেখানে তৃতীয় বলতে বোঝাচ্ছে না অন্য কিছু, এখানে t ইকুয়ালস টু হচ্ছে 3 সেকেন্ড এবং হচ্ছে t ইকুয়ালস টু হচ্ছে 7 সেকেন্ড, এটাই বোঝাচ্ছে। তো তৃতীয় সেকেন্ড এবং সপ্তম সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে কিনা? তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলার জন্য আমাকে কি করতে হবে বলতো? যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলার জন্য আমাকে শক্তির সংরক্ষণশীলতা অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তি 3 সেকেন্ড পর আমরা কি করব বলতো? 3 সেকেন্ড পর আমরা গতিশক্তিটা বের করব এবং 3 সেকেন্ড পর আমাদের স্থিতিশক্তিটা বের করব। করার পর দুইটা যোগ করে দেখব টোটাল এনার্জি কত। সো আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে কিনা তৃতীয় এবং সপ্তম সেকেন্ড পর। তাহলে 3 সেকেন্ডের জন্য গতিশক্তি বের করতে পারবে না, ফার্স্টে 3 সেকেন্ডের জন্য তুমি বেগ বের করবা, বেগের ইকুয়েশন আছে 3 সেকেন্ডের জন্য বেগ বের করবা, 7 সেকেন্ডের জন্য বেগ বের করবা। তাহলে 3 সেকেন্ড পর বেগে হাফ এমবি স্কোয়ার দিয়ে গতিশক্তি পেয়ে যাবা, 7 সেকেন্ডের জন্য হাফ এমবি স্কোয়ার দিয়ে গতিশক্তি পেয়ে যাবা। স্থিতিশক্তির কি? 3 সেকেন্ড পর স্মরণের ইকুয়েশন বের করবা, 7 সেকেন্ড পর স্মরণের ইকুয়েশন বের করবা, হাফ কে এক্স স্কোয়ার দিয়ে কি পাবা? স্থিতিশক্তিটা পেয়ে যাবা। তাহলে দুইটা যোগ করলে টোটাল এনার্জি পাবা। টোটাল এনার্জিটা চেক করবা 3 সেকেন্ডের জন্য কত, 7 সেকেন্ডের জন্য কত। যদি দুইটা সমান হয় তাহলে আমরা বলতে পারি যে সাম্য অবস্থায় আছে। যদি দুইটা সমান না হয় তাহলে আমরা বলবো সাম্য অবস্থা বলছি মানে শক্তি সংরক্ষণশীলতা পালিত হয়। আর যদি দুইটা সমান না হয় তাহলে আমরা বলবো শক্তি সংরক্ষণশীলতা পালিত হয় না। ওকে, তাহলে আমাদের হচ্ছে 4 নাম্বার ডান, 5 নাম্বার ডান, এখন হচ্ছে 4, 5, 6 নাম্বার ডান। 7 নাম্বার বলছে যে উদ্দীপকের বস্তুদ্বয় সরণ ভার্সেস সময়, বেগ ভার্সেস সময়, ত্বরণ ভার্সেস সময়, বেগ ভার্সেস সরণ, ত্বরণ ভার্সেস সরণ, এই লেখচিত্রগুলো তোমার জানতে হবে। কারণ দেখা যাচ্ছে যে পরীক্ষার খাতায় তোমাকে কিন্তু দিয়ে দেয় ঘ নাম্বার প্রশ্নে তোমাকে এরকম একটা ইকুয়েশন দিবে, ইকুয়েশন দিয়ে বলবে যে এইখান থেকে তুমি সরণ ভার্সেস বেগ ভার্সেস সরণ বা বেগ ভার্সেস সময়ের গ্রাফটা অঙ্কন করো। সো আমি যে কোনো একটা গ্রাফ থেকে তোমাদেরকে ব্যাখ্যা করলে বাকিটা তোমরা আই গেস বুঝতে পারবা। সো আমাদের ইকুয়েশন ছিল x ইকুয়ালস টু হচ্ছে 8 cos 6 পাই টি প্লাস হচ্ছে π/2। এটা হচ্ছে আমাদের সরণের ইকুয়েশনটা দেওয়া ছিল। ওকে, এখন এখানে আমি একটু সিম্পলিফাই করি, সেটা হচ্ছে π/2 প্লাস থিটা কোন ঘরে পড়তেছে বলো তো? দ্বিতীয় ঘরে পড়ে। দ্বিতীয় ঘরে কস কি? নেগেটিভ, এবং কজ আবার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে, π/2 এর জোড় গুণিতক। সো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু ফার্স্ট অফ অল নেগেটিভ হয়ে যাচ্ছে 8 সাইন, এখানে হয়ে যাচ্ছে 6 পাই টি মাইনাস 8 সাইন 6 পাই টি। এইটা আমরা পাচ্ছি ক্যালকুলেশন করার পর। এখন এইটার জন্য ইকুয়েশন তোমাকে, এইটার জন্য গ্রাফ কি হবে? আমি ফার্স্ট অফ অল যদি এক্স ভার্সেস টি এর গ্রাফটা অঙ্কন করি, আমরা ফার্স্ট অফ অল যদি এক্স ভার্সেস টি এর জন্য যে গ্রাফটা অঙ্কন করি সেটা কি হবে দেখো তো। ফার্স্ট অফ অল তুমি কিন্তু সাইনের কার্ভটা তোমাকে জানতে হবে এবং কজের কার্ভটা তোমাকে জানতে হবে। তো সাইনের কার্ভটা কেমন হয়? সাইনের কার্ভটা হচ্ছে এভাবে শুরু হবে, সাইনের কার্ভটা। আর কজের কার্ভটা কিভাবে শুরু হচ্ছে? কজের কার্ভটা শুরু হচ্ছে বিস্তার অবস্থান থেকে, বিস্তার অবস্থান থেকে শুরু হচ্ছে। তাহলে কজের জন্য সাইনের জন্য এটা, কজের জন্য হচ্ছে এইটা, এই গ্রাফটা পাই। এখন তোমাকে যখন বলছে যে এক্স ভার্সেস টি, তুমি যে কাজটা করবা টি এর বিভিন্ন মানের জন্য এক্স এর মানগুলো নির্ণয় করবা। তো তুমি ফার্স্টে টি এর মানটা ফার্স্ট অফ অল 0 ধরে করবা, তারপরে টি এর মানটা পর্যায়কালের অর্ধেক t/4 সময় ধরে করবা, এরপর হচ্ছে t/2 সময় ধরে করবা,
তারপর হচ্ছে 3t ডিভাইডেড বাই 4 ধরে করবে এবং লাস্টে হচ্ছে টি ধরে করবে। তুমি গ্রাফ পেপারে টি এর 0 মানের জন্য এবং এক্স এর একটা মান বের করবে। এখানে এক্স এর টি 0 এর জন্য কত আসবে, টি বাই 4 এর জন্য কত আসবে, টি বাই 2 এর জন্য কত আসবে, 3t ডিভাইডেড বাই 4 এর জন্য কত আসবে এবং টি এর জন্য কত আসবে। তাহলে তুমি এক্স টি এর বিভিন্ন মানের জন্য এক্স এর বিভিন্ন মানগুলো বের করছো। এখন জাস্ট এই বিভিন্ন মানগুলো কি করবা, গ্রাফ পেপারে বসাবা। তো তুমি ফার্স্টে গ্রাফটা অঙ্কন করে নিতে পারো, নিয়ে জাস্ট পয়েন্টগুলোতে মানগুলো বসিয়ে দিতে পারো। সো এখন এই সমীকরণে গ্রাফটা কেমন হবে আমি যদি দেখাই তোমাদেরকে। ফার্স্ট অফ অল দেখো সাইনের কার্ভটা হচ্ছে উপর থেকে শুরু হচ্ছিল, বাট সামনে এইখানটাতে দেখো একটা নেগেটিভ সাইন আছে, এইখানটাতে একটা নেগেটিভ সাইন আছে, যে মাইনাস আছে একটা। মাইনাস থাকার জন্য আমাদের কার্ভটা কি হবে, টোটালটাই ঘুরে যাবে, মানে উল্টা হয়ে যাবে। যখন আমাদের কার্ভটা উল্টা হয়ে যাচ্ছে, তুমি এই মানগুলো যখন বসাবা এই সমীকরণে, তখন তুমি নিজেই বুঝতে পারবা, অর্থাৎ কার্ভটা শুরু হবে এইখান থেকে এইভাবে। ওকে, তাহলে আমি শুরুতে টি যখন 0, এই দিক বরাবর হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা, ওয়াই অক্ষ বরাবর এই দিক বরাবর হচ্ছে আমার টি এর ভ্যালুটা। তাহলে ফার্স্ট অফ অল টিতে কতটুকু ছিল, এটা হচ্ছে 0 এর জন্য। এরপরে দেখো এই যে মাঝখানের যে পয়েন্টটা সেটা কত, টি বাই 4 এর জন্য। এরপরে এইটুকু হচ্ছে আমাদের টি বাই 2 এর জন্য। এরপরে এইটুকু যেটা সেটা হচ্ছে আমার 3t ডিভাইডেড বাই 4 এর জন্য। এইটুকু হচ্ছে আমাদের কত, টি এর জন্য। সো তুমি জাস্ট এইটুকু যদি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারো তাহলে হবে। তুমি যে কাজটা করবা, জাস্ট তুমি তো জানো যে সাইনের কার্ভ এইটা, কজের কার্ভ এইটা, তুমি চিত্র অঙ্কন করে দিবা। যেহেতু এটা মাইনাস আছে তাহলে নিচ দিক থেকে শুরু হবে, নিচ থেকে উল্টে যাবে গ্রাফটা। উল্টে যাওয়ার পরে জাস্ট মানগুলো পয়েন্ট অনুযায়ী বসিয়ে রাখবা। তুমি আগেই পয়েন্ট ধরে ধরে বসানোর দরকার নেই, আগে চিত্রটা অঙ্কন করে তারপরে হচ্ছে পয়েন্টগুলো বসালেও হবে। ওকে, সো এটা ছিল এক্স ভার্সেস টি এর জন্য গ্রাফ। সেমভাবে তুমি যদি এই সমীকরণের জন্য বসাতে, এখানে যে সমীকরণটা দেওয়া ছিল 10 sin 12 পাই বাই টি, সেম প্রসেসটাই হতো। কি হতো, সেম কার্ভটাই হতো। এক্ষেত্রে দেখো মান ছিল 10, এক্ষেত্রে মান ছিল হচ্ছে 8। সো আমি এটাও একটু যদি দেখাই, 10 sin 12 পাই বাই টি। x ইকুয়ালস টু হচ্ছে 10 sin 12 পাই বাই 12 পাই টি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে মান আছে 10, এইখানে মান ছিল হচ্ছে 8। এই 8 আর 10 গ্রাফের কোন পার্টটাকে নির্দেশ করে বলো তো? গ্রাফের এই পার্টটাকে নির্দেশ করে। গ্রাফের কোন পার্টটাকে নির্দেশ করে? 8 এবং 10। এই যে এইটা হচ্ছে 8, এটা হচ্ছে 8, এইটা হচ্ছে 8, এইটা হচ্ছে আমাদের সেই বিস্তারের মানগুলো। এটা হচ্ছে 8, এইটা হচ্ছে আমাদের 8, এইটা হচ্ছে 8। এই ক্ষেত্রে কি হবে, যেহেতু 10, তার মানে এই পার্টটা একটু 8 এর থেকে বড় হয়ে যাবে। সো এই পার্টটা হচ্ছে আমাদের একটু বেশি বড় হবে। এবং দেখো সাইনের আগে পজিটিভ চিহ্ন আছে, তাহলে এই গ্রাফ পেপারে গ্রাফটা কেমন হবে বলো তো? গ্রাফটা এমন হবে। ওকে, সো সেক্ষেত্রে আমাদের এই যে মানটা, সেই ক্ষেত্রে আমাদের এই মানটা কতটুকু হচ্ছে, এই মানটা হচ্ছে আমাদের 10, এই মানটা হচ্ছে আমাদের 10, এই মানটা কতটুকু হচ্ছে, এই মানটা হচ্ছে আমাদের 10। ওকে, সো দেখো এইভাবেই তোমাকে অঙ্কনগুলো করতে হবে। এটা হচ্ছে এক্স এর এক্স অক্ষ, এই দিক হচ্ছে আমাদের মানে এক্স সরণ উপরে ওয়াই অক্ষ বরাবর, এই দিক হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর সময়ের মানটা। সো এইটা এটার জন্য কার্ভ হবে, এটা এটার জন্য কার্ভ হবে। এটা ছিল এক্স ভার্সেস টি এর জন্য, অর্থাৎ সরণ বনাম সময়ের গ্রাফ। সেমভাবে তুমি যে কাজটা করবা, এইটার জন্য যখন তুমি বেগের ইকুয়েশনটা বের করছো, জাস্ট পরিবর্তন কোথায় আসবে, এখানে জাস্ট সাইন থাকতেছিল, কজ হয়ে গেলে কজের কার্ভ এইটা হবে। কজ যদি সামনে নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ সাইন উল্টে যাবে, জাস্ট কার্ভটা কোন জায়গা থেকে শুরু হবে, নেগেটিভ সাইড থেকে শুরু হবে। এবং তুমি সব সময়ের জন্য এই মানগুলোই ধরে করবা, সব সময়ের জন্য এই মানগুলো ধরে করবা, এই মানগুলোই ধরে করবা। এই মানগুলো হচ্ছে তুমি ধরে করবা। তাহলে তো আমি জাস্ট এক্স ভার্সেস টি এরটা দেখিয়ে দিয়েছি। শুধুমাত্র চেঞ্জ আসবে এখানে, সাইন হয়ে কজ হতে পারে, সামনে একটা নেগেটিভ থাকতে পারে, সামনে ওমেগা স্কোয়ার এ থাকতে পারে, সামনে বেশি মান থাকতে পারে। তো সামনে বেশি মান থাকার জন্য কোন জায়গাটা চেঞ্জ হবে, সামনে কম মান থাকার জন্য কোন জায়গাটা চেঞ্জ হবে, সাইন থাকলে কি হবে, কজ থাকলে কি হবে। আমরা যখন শক্তির পার্টটাতে যাব, আমাদের যদি এখানে শক্তির পার্টটাও রাখে নাই, শক্তির পার্টটা রাখা হয় নাই, দেখো ত্বরণ ভার্সেস সরণ পর্যন্ত ছিল। সো তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা ইকুয়েশন আগে বের করে ফেলতে হবে। যে যদি সাইন এবং কজ থাকে তাহলে তোমাকে তো গ্রাফই দেখাই দিছি এবং সাইন এবং কজই থাকবে তোমার। ওকে, বাকিগুলো নিজেরা করতে পারবো। সো আমরা বলতে পারি এটা আমাদের ডান। ওকে, এটা হচ্ছে আমাদের ডান। সো আমরা নেক্সটে যেতে পারি এখন, নেক্সট কোশ্চেনে। ওকে, দেখো আমাদের সেকেন্ড কোশ্চেনটা আমরা আসলে ধীরে ধীরে পড়ে ফেলছি। দেখো আমাদের বিস্তারিত আসলে পড়ানোর কথা না, আমাদের তোমাদেরকে জাস্ট বুঝাই দেওয়া, ধরাই দেওয়ার পার্টটা আছি।
তো সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনশীল 0.5 কেজি ভরের কণা সাম্য অবস্থা হতে 0.015 মিটার টেনে ছেড়ে দিলে এটি 0.12 মিটার বিস্তারের দুলে। তাহলে দেখো আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো হচ্ছে সবসময় লিখে রাখতে পারো। ছেড়ে দিলে এত বিস্তারে দুলে, এত টেনে টু, এটা হচ্ছে সরণের মানটা, এটা হচ্ছে আমাদের বিস্তারের মানটা। ছেড়ে দিলে এটির ব্যবকলনীয় সমীকরণ দেখো দেওয়া আছে, এটার ব্যবকলনীয় সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ। তুমি নিশ্চয় জানো যে ব্যবকলনীয় সমীকরণ যেটা, সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। তো তুমি যদি এই সমীকরণের সাথে এই সমীকরণটা কম্পেয়ার করো তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালুটা কত পাচ্ছ বলো তো, 4 পাই স্কোয়ার। সো এখান থেকে ওমেগা এর যে ভ্যালুটা সেটা কত আসছে, 2 পাই। ওমেগা এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কত, 2 পাই। সো প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নে আমাদের ছিল হচ্ছে কণার দশা ধ্রুবক কত। কণার দশা ধ্রুবক, ভাই বলো তো দশা ধ্রুবক মানে কোনটা? দশা ধ্রুবক মানে হচ্ছে আদি দশাটা বের করতে বলছে। কণার দশা ধ্রুবক মানে হচ্ছে আদি দশাটা কত, দশা ধ্রুবক আদি দশাটা কত সেটা বের করতে বলছে, কারণ এই পার্টটা কনস্ট্যান্টই থাকে। সো দশা ধ্রুবকের মানটা আমরা যদি বের করি, তো ফার্স্ট অফ অল দেখো সরণ কিন্তু দেওয়া আছে। সো আমাদের যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল। এটা হচ্ছে আমাদের বেসিক মানে জেনারেল যে ইকুয়েশন সেটা। এবং কোথা থেকে শুরু করছে, তুমি জাস্ট একটা কি বলছে যে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনশীল 0.5 কেজি ভরের কণা সাম্য অবস্থান হতে এত মিটার টেনে ছেড়ে দিলে এটি 0.12 বিস্তারে দুলতে শুরু করে। তো তুমি এতটুকু টান দিয়ে তারপর তুমি ছেড়ে দিয়েছো, তুমি তো বিস্তার অবস্থান থেকে টান দিয়ে ছাড়ো নাই, তাই না? তুমি ছেড়েছো কোন জায়গা থেকে, এই অবস্থান থেকে। এখানে একটা কথা আছে, যদি তুমি বিস্তার অবস্থান থেকে টান দিয়ে ছেড়ে দিতা তাহলে কিন্তু সরণের ইকুয়েশন যেটা সাইন না হয়ে তখন সেটা কজ হয়ে যেত। আমি যদি এই পার্টটা লিখে দিচ্ছি তোমাদেরকে। সো এই ইকুয়েশনে তুমি কি করবা ভাই, এক্স এর ভ্যালু এখানে বসাবা, এক্স এর ভ্যালু বসাবা, তোমার কাছে এ এর ভ্যালু দেওয়া আছে, তুমি এখান থেকে ওমেগা এর ভ্যালু বের করছো। বের করে এখানে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে বলছে কণার দশা ধ্রুবক নির্ণয় করো। এই পার্টের কোশ্চেনটা সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কণার দশা ধ্রুবক হচ্ছে যখন শুরুতে ছিল, একদম শুরুতে কোন জায়গা থেকে শুরু হয়েছে। আদি দশা মানে কি, একদম স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টে কত থাকে, সময়ের মানটা 0 থাকে না? সো তুমি এখানে টি এর ভ্যালু কত বসাবা বলো তো, টি এর ভ্যালু হচ্ছে 0 সেকেন্ড বসাবা, টি এর ভ্যালুটা হচ্ছে 0 সেকেন্ড বসাবা। 0 সেকেন্ড বসানোর পরে এক্স এর ভ্যালু তোমার কাছে এখানে দেওয়া আছে 0.015, এ এর ভ্যালু দেওয়া আছে, তুমি জাস্ট মানগুলো থেকে এখান থেকে কি বের করবা, আদি দশাটা বের করবা, আদি দশাটা বের করবা। তুমি চাইলে ডিগ্রিতে রাখতে পারো, চাইলে রেডিয়ানে রাখতে পারো, ওমেগা এর জায়গায় তুমি যেহেতু এটা ডিগ্রিতে বের হবে, ঠিক আছে, এটা ডিগ্রিতেই করো, কোনো সমস্যা নেই, ডিগ্রিতে বের করতে পারো। সো 1 নম্বর অ্যান্সার করার জন্য এতটুকুই। আদি দশা বলতে হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে, সো এর জন্য আমরা টি এর মানটা 0 সেকেন্ড। এখন আমি যদি তোমাকে এখানে একটা লাইন লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে ভাইয়া যদি বিস্তার অবস্থান থেকে ছেড়ে দেওয়া হতো, যদি বিস্তার অবস্থান থেকে ছেড়ে দেওয়া হতো তাহলে ইকুয়েশন হয়ে যেত এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি। বিস্তার অবস্থান থেকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে ইকুয়েশন হয়ে যেত কিন্তু এ কস ওমেগা টি। ওকে, এই লাইনটা একটু মনে রাখবা, যদি বিস্তার অবস্থান থেকে ছেড়ে দেওয়া হতো। এখানে কিন্তু বিস্তার অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয় নাই, এখানে ছাড়া হয়েছে 0.015 মিটার দূরত্বে। সো 0.015 মিটার এক্স এর জায়গায় বসাবা, সব কিছু দেওয়া আছে, এ এর মানটা তুমি বসাই ক্যালকুলেশন করে তোমার আদি দশা বা দশা ধ্রুবকের মানটা বের করে ফেলবা। ওকে ভাইয়া, নেক্সট। সো আমাদের কণাটির গতির সমীকরণ লিখতে বলছে, আমাদের কণাটির গতির সমীকরণ লিখতে বলছে। দেখো অলরেডি মনে হয় আমাদের কণার গতির সমীকরণটা লেখাও হয়ে গেছে না, বলতে পারো না, যেহেতু তুমি আদি দশাটা বের করে ফেলতে পারছো। তুমি যেহেতু আদি দশাটা বের করে ফেলতে পারছো, 2 নাম্বার কোশ্চেন সলভ করার জন্য এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল। এটা হচ্ছে আমাদের সাধারণ যে সমীকরণটা, অর্থাৎ আমাদেরকে বলছে কণাটির গতির সমীকরণ লেখো। এটাই হচ্ছে আমাদের সেই গতির সমীকরণ, এটাই হচ্ছে আমাদের গতির সমীকরণ, গতির সমীকরণ, গতির সমীকরণ। এখানে তোমাকে এ এর মানগুলো বসাতে হবে, ওমেগা এর মান বসাতে হবে এবং আদি দশায়ের মান তোমাকে বসাতে হবে।
বসানোর পরে যে ইকুয়েশনটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের কণার গতির সমীকরণ। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার বলছে যে 1.125 সেকেন্ড এবং 1.625 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা। ভাই যান্ত্রিক শক্তির নিত্যতা কি? যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে তুমি কি বের করবা? গতিশক্তি বের করবা এবং স্থিতিশক্তি বের করবা। কত সেকেন্ডের জন্য বের করবা? বের করবা হচ্ছে 1.125 সেকেন্ডের জন্য বের করবা। আর একটা বের করবা 1.625 সেকেন্ডের জন্য। যখন দুইটার জন্য গতিশক্তি এবং স্থিতিশক্তি বের করে যোগ করে টোটাল এনার্জিটা যদি 1.125 সেকেন্ডের জন্য মোট শক্তি এবং 1.625 এর জন্য মোট শক্তি যদি সমান হয় তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে। তার মানে আমাকে কিন্তু দেখো বারবার ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন, শুধু উদ্দীপকটা চেঞ্জ করে প্রশ্নের কোয়ালিটিটা সেম থাকলো। দেখছো আগেরটাতে সরণের ইকুয়েশনটা দেওয়া ছিল, ডিরেক্টলি আমাকে বলছিল যে শক্তির নিত্যতা পালিত হচ্ছে কিনা এত সেকেন্ড পর। এই কোশ্চেনে আমাকে সরণের ইকুয়েশনটা বের করা লাগলো, অর্থাৎ সরল সন্ধিত স্পন্দনের গতি সমীকরণটা বের করে আনা লাগছে। আনার পরে বের করতে বলছে যে মোট শক্তি সংরক্ষিত হলো কিনা বা শক্তি সংরক্ষণশীলতার নিত্যতা পালিত হলো কিনা। সো আলটিমেটলি কোশ্চেনটা আসলে সবই সেম, বাট শুধুমাত্র উদ্দীপকটা আলাদা। কোনো প্রশ্নে উদ্দীপকে সরাসরি দেওয়া থাকে, কোনো জায়গায় সরাসরি নাও দেওয়া থাকতে পারে, আমরা বের করে দিব। আই গেস তোমরা তো এখন পারবা যে তুমি যখন এই গতি সমীকরণটা পেয়ে যাচ্ছ তুমি কি বেগের ইকুয়েশনটা বের করতে পারবা না? অবশ্যই পারবা বেগের ইকুয়েশনটা বের করতে। তুমি যদি বেগের ইকুয়েশনটা বের করতে পারো তাহলে সেখানে 1.125 সেকেন্ড বসিয়ে কি পারবা? বেগের মানটা বের করবা, দিয়ে তুমি গতিশক্তি বের করবা। সেমভাবে এই 1.125 সেকেন্ডটা তুমি যদি এই যে এখানটায় বসিয়ে দিয়ে এক্স এর মানটা বের করে হাফকে এক্স স্কোয়ার দিয়ে তুমি কি স্থিতিশক্তির মানটা বের করতে পারবে না? অবশ্যই বের করতে পারবা। ওকে, জাস্ট তোমাকে মানগুলো বের করতে হবে। আই গেস তোমরা এখন পারবা আমার যা মনে হয়। ওকে, প্রসেসগুলো জাস্ট আমাদের কাজ হচ্ছে যে ধরিয়ে দাও, ঠিক আছে? এখন তো আসলে প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিলে হবে না, তোমাদের নিজেদের সলভ করতে হবে। সো আমি ফার্স্টে যদিও নিজেই সলভ করে দিয়েছি, যেটা একটু ভুল করে ফেলছি, তোমাদেরকে ধরিয়ে দিতে হবে। কি বলছে দেখো, সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনশীল 0.5 কেজি ভরের কণা সাম্য অবস্থান থেকে হচ্ছে একই উদ্দীপক। সো আমি যদি এখানে একটু আবারও লিখি, এম এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে এ এর ভ্যালু দেওয়া আছে, ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে, বস্তুটির কম্পাঙ্ক নির্ণয় করো। দেখো বস্তুটির কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। সো দেখো কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। সো আমরা ব্যবকলনীয় সমীকরণটা আবারও যদি লিখি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। সো দেখো এখান থেকে ওমেগা এর যে ভ্যালুটা সেটা আমরা পাচ্ছি 2 পাই, ওমেগা এর যে ভ্যালুটা সেটা পাচ্ছি হচ্ছে 2 পাই। সো ওমেগা এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 2 পাই এফ ইকুয়ালস টু হচ্ছে দেওয়া আছে কত? 2 পাই। সো উভয় পাশ থেকে আমরা 2 পাই বাদ দিলে এফ এর ভ্যালুটা কত থাকতেছে? 1 থাকতেছে। সো 1 হার্টজ কত পাচ্ছি? সো আমাদের বস্তুটির কম্পাঙ্ক কত আসতেছে? বস্তুটির কম্পাঙ্ক আসতেছে কত? 1 হার্টজ। সো কম্পাঙ্ক চাইতে পারে, তোমাকে এখান থেকে পর্যায়কালও বের করতে বলতে পারে। সো পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1 ডিভাইডেড বাই হচ্ছে এফ। তো তখন 1 সেকেন্ড। ওকে, 1 সেকেন্ড। এরপরে বলছে যে 2 সেকেন্ড পর, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনটা দেখো। 5 নাম্বার বলছে যে 2 সেকেন্ড পর গতিশক্তি k1 এবং 2.5 সেকেন্ড পর গতিশক্তি k2। সেম প্রশ্ন, দেখো বারবার আসলে ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্নই আসতেছে। তুমি কি করবা? 2 সেকেন্ড পর গতিশক্তি নির্ণয় করবা। দেখো আমরা এই কোশ্চেন থেকে দেখতেই পাচ্ছি যে পর্যায়কাল পাচ্ছি 1 সেকেন্ড, তাই না? তাহলে 2 সেকেন্ড পর কোথায় থাকবে বলো তো? কণাটা কোন জায়গাটায় থাকবে? আবারও সেই সাম্য অবস্থায় থাকবে। আবার আমরা কি জানি বলো তো? সাম্য অবস্থায় কিন্তু বেগের মানটা সর্বাধিক থাকে। তাহলে এই যে 2 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? সব থেকে ম্যাক্সিমাম হবে কিন্তু। ওকে, 2 সেকেন্ড পর সব থেকে গতিশক্তিটা ম্যাক্সিমাম হবে 2.5 সেকেন্ড। বলো তো 2.5 সেকেন্ড মানে কোন অবস্থানটা? দেখো 1 সেকেন্ড পর পর সে আবার তার আগের অবস্থায় ব্যাক করতেছে। তাহলে 1 সেকেন্ড পর সে যদি আগের অবস্থায় ব্যাক করে, তাহলে আবার পরবর্তী 1 সেকেন্ড পর কি সে আগের অবস্থায় ব্যাক করবে না? তার মানে 2 সেকেন্ড পর সে আলটিমেটলি কোথায় আছে? 2 সেকেন্ড পর আলটিমেটলি সে সাম্য অবস্থাতেই আছে। 2 সেকেন্ড পর কোথায় আছে? সে সাম্য অবস্থায় আছে। তাহলে সাম্য অবস্থায় বেগের মানটা বের করবা। এরপরে হচ্ছে 2.5 সেকেন্ড। 2.5 মানে কি বলো তো? সাম্য অবস্থায় থেকে স্টার্ট হয়েছে, মানে 2 সেকেন্ড পর 2 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে, পর্যায়কাল 1 সেকেন্ড। তাহলে পর্যায়কালের অর্ধেক সময় গেছে, মানে হাফ সার্কেল পূর্ণ করছে। তাহলে হাফ সার্কেল পূর্ণ করতে তার হচ্ছে 0.5 সেকেন্ড সময় লাগছে। তাই ওই হাফ সার্কেল পরে যে তার আসলে গতিশক্তিটা কত সেটা বের করতে হবে। আই গেস তোমাদের এসব আসলে বেসিক জিনিসপত্র, তো
এগুলো আসলে এখন যদি আমি ক্লাসে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করাতে চাই তাহলে অনেক সময় লেগে যেতে পারে। সো আমি তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো 4 নাম্বার কোশ্চেনটা তো বুঝতে পারছো। এখন বলছে যে 2 সেকেন্ড পর গতিশক্তি, কেন 2 সেকেন্ড পর আমি ম্যাক্সিমাম বলতেছি, এটা কি তোমরা বুঝতে পারছো? যে 1 সেকেন্ড তো পর্যায়কাল, তাহলে পরবর্তী 1 সেকেন্ড পরে সে কোথায় থাকবে? 1 সেকেন্ড পর সে পুনরাবৃত্তি হচ্ছে, তাই না? গতিটা পুনরাবৃত্তি হচ্ছে, 1 সেকেন্ডে শুরু হয়েছিল যেখান থেকে, 1 সেকেন্ড পর সে আবার সেই অবস্থান, মানে সাম্য অবস্থায়। তাহলে পরবর্তী 1 সেকেন্ড মানে কি আবারও সে সাম্য অবস্থায়, ঠিক আছে? তাহলে ফার্স্টের প্রশ্ন, প্রথম যে 5 নম্বর কোশ্চেনটা, আমরা গতিশক্তি K1 কিভাবে বের করতে পারি? আমাদের যেহেতু ইকুয়েশন দেওয়া আছে ভাইয়া, আমাদের যেহেতু x ইকুয়ালস টু হচ্ছে a sin ওমেগা টি আছে, a sin ওমেগা টি, যেহেতু একটা আদিতে একটা দশা ক্রিয়েট করছে, আদিতে একটা দশা ক্রিয়েট করে ফেলছে, সো আমরা x এর জন্য কি বের করব? এটাও করতে পারি। দেখো x হচ্ছে 2.5 সেকেন্ডের জন্য সরণের মানটা বের করব। আমাকে বের করতে বলছে হচ্ছে গতিশক্তি কাইনেটিক এনার্জি প্রথমটার জন্য, তাহলে আমরা কি করতে পারি? হাফ k ইন্টু a স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এই সমীকরণ দিয়েও আমরা কিন্তু বের করে ফেলতে পারি, এই সমীকরণ দিয়েও বের করে ফেলতে পারি। আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি 2, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যে ডাটাটা লাগবে সেটা হচ্ছে কত? 2.5 সেকেন্ডের জন্য যদি তুমি করো, আর একটা হচ্ছে 2 সেকেন্ডের জন্য। তাহলে 2 সেকেন্ডের জন্য আমাদেরকে কি বের করতে হবে? একটা হচ্ছে 2.5 সেকেন্ডের জন্য, একটা হচ্ছে 2 সেকেন্ডের জন্য। একটা 2 সেকেন্ডের জন্য তুমি সরণ বের করছো, একটা 2.5 সেকেন্ডের জন্য সরণ বের করছো। এই সমীকরণ থেকে, সমীকরণটা আমরা আগের কোশ্চেনে অ্যান্সার করে আসছি, সমীকরণটা বের করে আসছি। জাস্ট 2.5 সেকেন্ডের জন্য সরণ, 2 সেকেন্ডের জন্য সরণ বের করব। করার পরে এখানে কি এই সূত্রে বসাই দিব। আবার আমরা এখানেও কি করতে পারি? সেমভাবে হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এভাবেও দিয়ে দেন সেকেন্ডের জন্য আমরা বের করতে পারি। এখন প্রশ্ন বলছে যে একই হবে কিনা, দুইটা সেম হবে কিনা তুমি নিজেই চেক করবা, দুইটা সেম হচ্ছে কিনা তুমি নিজেই চেক করে দেখবা। বুঝতে পারছো? ওকে, সো আমাদের 2 নাম্বার কোশ্চেনটা ডান। 2 নাম্বার কোশ্চেন ডান হওয়ার পরে আমাদের এখন 3 নাম্বার প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট বলতে খুবই আসলে ইম্পর্টেন্ট। এখানে আসলে প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝতে হবে। একটি আদর্শ স্প্রিংয়ের শক্তির পরিবর্তন লেখচিত্রে দেখানো হলো। তো তোমাকে এই জিনিস অ্যান্সার করার জন্য তোমাকে স্থিতিশক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি ভার্সেস সময়ের কি বলে সরণের গ্রাফ, গতিশক্তি বনাম সরণের গ্রাফ, এই জিনিসগুলো আসলে তোমাকে কিন্তু জানা লাগবে। সো তোমাকে আমি জাস্ট একটু সাধারণভাবেই বলে দিই যে আসলে কেমন হবে। সো সাধারণভাবে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমটা যদি দেখি, স্থিতিশক্তি। স্থিতিশক্তি ভার্সেস হচ্ছে সরণের ক্ষেত্রে যে পার্টটা হবে, স্থিতিশক্তি বনাম হচ্ছে সরণের পার্টটা, এটার গ্রাফটা আসলে কি হবে? দেখো স্থিতিশক্তি সূত্রটা কি বলো তো? স্থিতিশক্তি সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তুমি 3টা অবস্থান নিবা, এক্স এর 3টা অবস্থান নিয়ে কাজ করবা। এক্স ইকুয়ালস টু একটা 0, একটা হচ্ছে প্লাস মাইনাস এ। ওকে, এক্স ইকুয়ালস টু একটা 0, একটা হচ্ছে প্লাস মাইনাস এ। তো তুমি যদি 3টা অবস্থান নাও, 3টা অবস্থান যদি নাও, তাহলে এক্স ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস এর জন্য তুমি যদি মানগুলো বের করো, তো সাম্য অবস্থায় 0 মানে কি একদম শুরুতে সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় স্থিতিশক্তির মানটা কত? 0। তাহলে সাম্য অবস্থায় স্থিতিশক্তি 0। বাকি দুইটা ক্ষেত্রে কি টোটাল এনার্জি, মানে হাফ কে স্কোয়ারটা কি ম্যাক্সিমাম না টোটাল এনার্জি না? সো তখন গ্রাফটা বেসিক্যালি কেমন হয় বলো তো? এটা যদি আমি ধরি, এটা হচ্ছে আমাদের সেই 0 বিন্দু, এটা হচ্ছে আমাদের পজিটিভ এ বিন্দু, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এ বিন্দু। তাহলে যখন পজিটিভ এ বিন্দু আসছে তখন আমাদের কি গ্রাফের মানটা সব থেকে বেশি, এনার্জিটা কত? এই যে এই মানটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। সো যখন প্লাসে তখন মানটা থাকতেছে এইখানটাতে, যখন মাইনাসে তখন মানটা থাকতেছে এইখানটাতে। তো গ্রাফটা তখন বেসিক্যালি এই যে এরকম হচ্ছে কার্ভের মতো করে, কার্ভের মতো করে হচ্ছে। সো এই কার্ভটাকে আমরা বলতেছি হচ্ছে স্থিতিশক্তি বনাম সরণের কার্ভ। তাহলে তুমি যদি এরকম কার্ভ কোথাও দেখো, সেটা হচ্ছে স্থিতিশক্তি নির্দেশ করতেছে। কি শক্তি নির্দেশ করতেছে? স্থিতিশক্তি নির্দেশ করতেছে। এরপর আমি যদি দেখি হচ্ছে গতিশক্তি, গতিশক্তি ভার্সেস সরণ। গতিশক্তির ক্ষেত্রে সূত্রটা কি ভাই? গতিশক্তির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, আবারও আমরা 3টা অবস্থান নিয়ে চিন্তা করব। এক্স ইকুয়ালস টু 0, আমি বোঝার সুবিধার্থে বলতেছি, এক্স প্লাস মাইনাস হচ্ছে। তাহলে তুমি এক্স এর ভ্যালু যখন 0 বসাবা, দেখবা যে টোটাল এনার্জি পাচ্ছ। কত পাচ্ছ? টোটাল এনার্জি পাচ্ছ। এক্স ইকুয়ালস টু 0 এর জন্য কত পাবা বলো তো? টোটাল এনার্জি পাবা। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে পজিটিভ এ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এ।
তাহলে এক্স এর ভ্যালু যখন 0 বসিয়েছো তখন তুমি কত পাচ্ছ হাফ কে স্কোয়ার। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই হাফ কে স্কোয়ার, সব থেকে ম্যাক্সিমামটা হাফ কে স্কোয়ার। তাহলে 0 এর জন্য কোন অবস্থান? 0 এর জন্য এই অবস্থান। যখন তুমি প্লাসে বসাচ্ছ তখন কোন অবস্থান? এই অবস্থান। যখন এক্স এর ভ্যালু নেগেটিভে বসাচ্ছ তখন কোন অবস্থান? এই অবস্থান। তখন এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা অর্ধবৃত্ত তৈরি হবে। সেখানে একটা কি তৈরি হবে? একটা অর্ধবৃত্ত তৈরি হবে। একটা অর্ধবৃত্ত তৈরি হবে, একটা অর্ধবৃত্ত তৈরি হবে। তাহলে এইটা দেখো আমাদের স্থিতিশক্তি, এইটা হচ্ছে আমাদের গতিশক্তির জন্য, এটা স্থিতিশক্তির জন্য, এটা গতিশক্তির জন্য। তাহলে এখন তোমার কাছে এইটা হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে, তো তুমি এই যে কার্ভটা হয়েছে, এই যে কার্ভটা, এটা কোন ধরনের কার্ভ তুমি কি বুঝতে পারবা? তোমাকে বুঝতে হলে এই পার্টটা বুঝতে হবে। দেখো এই ধরনের কার্ভ হইলে এটা স্থিতিশক্তি, এই ধরনের কার্ভ হইলে সেটা গতিশক্তি। তাহলে এই যে কার্ভটা গেছে, এই যে কার্ভটা, এই কার্ভটা কি? এই কার্ভটা হচ্ছে স্থিতিশক্তি। কোন শক্তি ভাইয়া? স্থিতিশক্তির কার্ভ। এটা কোন শক্তির? এটা হচ্ছে স্থিতিশক্তির কার্ভ। এইটুক তোমাকে আগে তো বুঝতে হবে। যদি এইভাবে থাকতো তাহলে এই কার্ভটা কার হইতো? গতিশক্তি। তাহলে এখানে আছে কোনভাবে? এটা হচ্ছে স্থিতিশক্তি। এই দেখো এইটাই হচ্ছে আমাদের সেই পিক পয়েন্টটা, এইটাই হচ্ছে আমাদের সেই পিক পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটাকে টোটাল এনার্জি নির্দেশ করে। সো এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা কি? এই রেখাটা হচ্ছে টোটাল এনার্জি। টোটাল এনার্জি। তাহলে এই কার্ভে আর কিচ্ছু নাই, জাস্ট এইটা একটা আর এইটা একটা। তাহলে একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা কত? টোটাল এনার্জি। যদি এই ধরনের কার্ভ থাকতো তাহলে সেটা আমরা বুঝতাম এটা গতিশক্তির কার্ভ। সো তোমাকে বুঝতে হবে এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে যে মানগুলো দেওয়া থাকবে সেটা কার মান দেওয়া থাকবে? স্থিতিশক্তির মান দেওয়া থাকবে। এরপরে বলছে দেখো প্রথম প্রশ্ন আমাদের স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। আমাদের প্রশ্ন হচ্ছে স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্ন অ্যান্সার করার জন্য স্প্রিং ধ্রুবক দেখো টোটাল এনার্জি দেওয়া হচ্ছে 32 জুল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাফ কে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 32। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে অবস্থানটা দেখতে পাচ্ছ, এই অবস্থানটা যেটা দেখতে পাচ্ছ, এখানে আমি যদি প্লাসে নিই, এখানে যদি প্লাসে নিই, এটা হচ্ছে আমাদের নেগেটিভে। তাহলে এই যে অবস্থানটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের সেই বিস্তার। তাহলে এইখানটাতে খেয়াল করে দেখো টোটাল মাইনাস এ থেকে প্লাসে, মাইনাস এ থেকে প্লাসে, এটা তো মাঝখানে 0 ছিল। সো 0 থেকে এ পর্যন্ত দূরত্ব সেটা বিস্তার, এই 0 থেকে মাইনাস এ পর্যন্ত দূরত্ব কি? বিস্তার। তাহলে টোটাল যদি মাইনাস এ থেকে এ কম্পেয়ার করো, এই দূরত্বটা মানে কি? এই দূরত্বটা মানে হচ্ছে 2a। এই দূরত্বটা মানে কি? 2a। তাহলে তোমার কাছে দেখো 8 সেন্টিমিটার যেটা দেওয়া আছে, এই যে 8 সেন্টিমিটার যেটা দেওয়া আছে, এটা কি 2a ইকুয়ালস টু হচ্ছে 8 সেন্টিমিটার। 2a ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। এর ভ্যালু কত? 4 সেন্টিমিটার। তো তুমি যদি এ এর মানটা এখানে বসাই দাও ভাইয়া, এ এর মানটা বসাই দিলে এখান থেকে কি পাবা? কে এর ভ্যালু পেয়ে যাচ্ছ। তাহলে কে এর একক কি? নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক কি? নিউটন পার মিটার। বুঝতে পারছি? আই গেস বুঝতে পারছো। পি ও কিউ বিন্দু দেখো তো, পি এবং কিউ বিন্দু, এই যে পি বিন্দুতে একটা মান দেওয়া আছে কত? 8 জুল। কিউ বিন্দুতে একটা মান দেওয়া আছে কত? 18 জুল। ভাই এই মানটা আসলে কার? তোমাকে বুঝতে হলে এই কার্ভটা বুঝতে হবে, তোমাকে বুঝতে হলে কার্ভ বুঝতে হবে। তাহলে পি বিন্দুতে এইটা তো আমি তো বুঝতেই পারছি চিত্র থেকে, এটা স্থিতিশক্তির কার্ভ। তাহলে পি বিন্দুতে যে 8 জুল দেওয়া আছে, এই 8 জুলটা কার? এই 8 জুলটা হচ্ছে স্থিতিশক্তির মান। কত? স্থিতিশক্তির মান। এই কিউ বিন্দুতে যে 18 জুলটা দেওয়া আছে, এটা কি কিউ বিন্দুর জন্য যে সরণ হয়েছে সেই সরণের জন্য স্থিতিশক্তির মানটা। তাহলে প্রশ্ন ছিল পি এবং কিউ বিন্দুতে সরণ নির্ণয় করো। তাহলে পি বিন্দুর জন্য আমি যদি বের করতে চাই ভাই, পি বিন্দুর জন্য, তাহলে হাফ কে ইন্টু এক্স পি স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে? 8 জুল দেওয়া আছে। তুমি এর আগের প্রশ্নে দেখো এ কে বের করছো স্প্রিং ধ্রুবক, কে যদি বসায় দাও তাহলে এখান থেকে কি পাবা? পি বিন্দুর সরণ তুমি পেয়ে যাচ্ছ, পি বিন্দুর সরণ তুমি পেয়ে যাচ্ছ। সেম ভাবে ভাই কিউ বিন্দুতে সরণ নির্ণয় করো। তাহলে কিউ বিন্দুতে সরণ নির্ণয়ের জন্য হাফ ইন্টু এক্স কিউ স্কোয়ার ইকুয়ালস টু কত? 18 জুল। সেখান থেকে কি পাবা? এক্স কিউ এর মানটা পাবা। একটা মজার বিষয় হচ্ছে তোমাকে কিন্তু বুঝতে হবে, আমি যে এই সূত্রটা লিখতেছি হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ারটা পাইলাম কেমনে? এটা আমাকে বুঝতে হবে, এটা স্থিতিশক্তির কার্ভ, আর স্থিতিশক্তির সূত্রটা তো জানতে হবে, হাফ কে এক্স স্কোয়ার। সেট 2 নম্বরটা ডান। এরপরে বলছে যে পি কিউ আর বিন্দুতে শক্তির নিত্যতার সূত্র প্রযোজ্য কিনা। আর বিন্দুতে টোটাল এনার্জি দেওয়া আছে 32 জুল। শক্তির নিত্যতা মানে কি? তুমি সেখানে গতিশক্তি বের করবা, তুমি সেখানে স্থিতিশক্তি বের করবা। ওকে, তুমি সেখানে গতিশক্তি বের করবা, স্থিতিশক্তি বের করবা। তো এখন আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, তোমাকে দেখানোর চেষ্টা করি। 3 নাম্বার কোশ্চেন সলভের জন্য তোমার লাগবে হচ্ছে আর বিন্দুতে,
আর বিন্দুতে টোটাল এনার্জি অফ আর পয়েন্ট, টোটাল এনার্জি অফ আর পয়েন্টে কত আছে? 32 জুল আছে। সো এখানে তো আর কিছু বের করা লাগছে না তোমার, তাই না? এখানে আর কিছু বের করা লাগতেছে না, এটা তো 32 জুল দেয়া আছে। তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে পি বিন্দুতে। তো তুমি খেয়াল করো পি বিন্দুতে তোমার কি কি দেওয়া আছে। পি বিন্দুতে তুমি বের করবা, পি বিন্দুতে স্থিতিশক্তি বের করবা, তুমি পি বিন্দুতে হচ্ছে গতিশক্তি বের করবা, পি বিন্দুতে গতিশক্তি বের করবা। তাহলে পি বিন্দুতে স্থিতিশক্তির মান তোমার মনে হয় হচ্ছে দেওয়া আছে, দেখো পি বিন্দুতে স্থিতিশক্তির মান কত দেওয়া আছে, দেখো 8 জুল দেওয়া আছে। পি বিন্দুতে স্থিতিশক্তির মান হচ্ছে 8 জুল, তাহলে পি বিন্দুতে স্থিতিশক্তি হচ্ছে 8 জুল দেওয়া আছে। এখন তোমাকে পি বিন্দুতে গতিশক্তিটা বের করতে হবে। তাহলে পি বিন্দুতে গতিশক্তি বের করার জন্য তোমার ফর্মুলা কোনটা বলো তো ভাইয়া? গতিশক্তি বের করার জন্য ফর্মুলা হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স পি স্কোয়ার। তাহলে তুমি আগের প্রশ্ন থেকে এক্স পি এর মানটা জানো, অবশ্যই জানতে হবে আগের প্রশ্ন থেকে। সেই মানটা যদি তুমি এখানে বসে দাও, আর এর মান তো জানো, কে এর মানটা তুমি তো প্রথমেই বের করছো, বসাই দিলে কি পাবা? এটা টোটালটা পেয়ে যাবা, দিয়ে চেক করবা যে এত জুল হচ্ছে কিনা। এর পরবর্তীতে আরেকটা হচ্ছে পি কিউ বিন্দুতে, তুমি কিউ বিন্দুর জন্য কি করবা? কিউ বিন্দুতে স্থিতিশক্তি বের করবা এবং কিউ বিন্দুতে গতিশক্তি বের করবা। দুইটা যোগ করে দেখবা যদি টোটাল এনার্জি এই 32 জুলের সমান হয়, এটাতেও 32 জুল হয় এবং এটাতেও 32 জুল হয়, তাহলে আমরা বলবো শক্তি সংরক্ষণশীলতার নিত্যতা পালিত হচ্ছে। তাহলে কিউ বিন্দুতে শক্তির মানটা কত ছিল? স্থিতিশক্তি 18 জুল। কিউ বিন্দুতে সূত্র কি হবে? একই সূত্র হবে, যার স্মরণটা কার হবে? কিউ এর জন্য স্মরণ হবে। কার জন্য স্মরণ হবে? কিউ এর জন্য স্মরণ হবে। সো এই টোটাল মানটা বের করে এই তিনটা মান যদি সমান হয়, তাহলে আমরা বলবো যে শক্তির সংরক্ষণশীলতার নিত্যতা পালিত হচ্ছে। এটা আগের প্রশ্ন থেকে আমরা বের করছি। আমার মনে হয় গ্রাফটা যদি তুমি বোঝো, এই কোশ্চেনগুলো অ্যান্সার করা একদম সহজ এবং সূত্র তোমাকে জানতে হবে। সো আমরা নেক্সট কোশ্চেনে গেলাম। এইবার দেখো 4 নাম্বার কি বলছে? পি এবং কিউ বিন্দুতে স্প্রিং এর বেগ নির্ণয় করতে বলছে। যদি এই প্রশ্নটা একটু আগে দেওয়া উচিত ছিল, যদি আগে আমরা দিতাম তাহলে দেখো গতিশক্তিটা ইজিলি পেয়ে যাচ্ছিলাম। তো যাই কোনো সমস্যা নেই। স্প্রিং এর বেগ নির্ণয় করব কিভাবে? স্প্রিং এর বেগ নির্ণয়ের জন্য আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেগ। আমাদের হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। বেগ নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা লিখতে পারি সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স পি স্কোয়ার লিখবো। এটা হচ্ছে পি বিন্দুতে বেগ পাবো, আর একটা হচ্ছে কিউ বিন্দুতে বেগের জন্য ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স কিউ স্কোয়ার। সো এখান থেকে আমরা পি বিন্দুর সরণ তো জানি, কিউ বিন্দুর সরণও জানি। ওমেগা আমরা কিভাবে বের করতে পারি? কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। ওইখান থেকে যেহেতু কে বের করছিলাম, তো এম এর মান আমাদের দেওয়া আছে, ওখান থেকে আমরা ওমেগা বের করতে পারবো। তাহলে পি বিন্দুতে বেগ পাবো, কিউ বিন্দুতে বেগের মান পাবো। এটা কিন্তু পরীক্ষাতে আসে, প্রত্যেকটা এখানে যা যা দেখতে পাচ্ছ সবগুলো পরীক্ষাতে আসে। তাহলে পি এবং কিউ বিন্দুতে স্প্রিং এর বেগ নির্ণয় করে ফেলতে পারলাম। 5 নাম্বার প্রশ্নে কি বলছে? কোথায় স্প্রিং এর গতিশক্তি বিভব শক্তি সমান হবে? কোথায় স্প্রিং এর গতিশক্তি এবং বিভব শক্তিটা সমান হবে? কোথায় স্প্রিং এর গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে? তাহলে কোথায়? ই কে ইকুয়ালস টু হচ্ছে ইপি। ইপি না দিয়ে আমরা ইউ ইউজ করছি। ইউ গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। সো গতিশক্তি সূত্রটা কোনটা? কোথায় বলছে, তার মানে সরণ বের করতে বলছে। সো হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো খেয়াল করে দেখো ভাই, এখান থেকে আমরা হাফকে বাদ দিয়ে দিতে পারি। সো এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার। সেখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। এখান থেকে আমরা এক্স এর যে ভ্যালুটা সেটা পাবো, সেটা হচ্ছে প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই √2। সো এইটাই হচ্ছে আমাদের এত দূরত্বে স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হবে। তাহলে একটা গ্রাফ থেকে কেমন টাইপের প্রশ্ন হতে পারে সেই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমাকে গ্রাফ দেখে তুমি যদি বুঝতেই না পারো যে এই কার্ভটা কার, স্থিতিশক্তি নাকি গতিশক্তি, সূত্রটা অ্যাপ্লাই করবা কিভাবে? সো আমি তো তোমাকে এখানে সূত্রটা কিভাবে আসছে, কিভাবে করছে এভাবে তো দেখাবো না। আমি তোমাকে বলে দিতে পারি কোশ্চেনটা কি বলছে, শীটটা আমাদের কাজ হচ্ছে শীটটা তোমাকে বুঝিয়ে দাও। কোশ্চেন সলভ করার দায়িত্ব তোমার। তো আমি তারপরেও সূত্র বুঝিয়ে কিভাবে সলভ করবা সেটা বলে দেওয়ার চেষ্টা করতেছি। এক্স্যাক্ট মান কিন্তু বের করে দিচ্ছি না। এই কাজটা তোমরা করে নিয়ে যেভাবে মান বের করবা, এক্সপির মানটা তো আগেই বের করছো, আমি বলে দিলাম ওমেগা কিভাবে বের করবা, সেভাবে বের করে অ্যান্সারটা চেক করবা। এইবার দেখো পূর্ণাঙ্গ একটা গ্রাফ এখানে যদিও আইডেন্টিফাই করা আছে, এটা একটা বিভব শক্তি, আমরা জানি বিভব শক্তি এটা। এই যে কার্ভটা দেখতে পাচ্ছ একটা অর্ধবৃত্তের মতো, এটা আমাদের গতিশক্তি, এবং এই যে মাঝ বরাবর একদম সর্বোচ্চ উপর বরাবর সেটা হচ্ছে আমাদের মোট শক্তি। তো
তাহলে প্রশ্নে বলছে চিত্রে সরল সন্ধিত গতিতে স্পন্দনরত 1 কেজি ভরের শক্তি বনাম হচ্ছে সরণের গ্রাফ, এগুলো কি শক্তি বনাম সরণের লেখচিত্র দেখানো হয়েছে। বস্তুর বিস্তার হচ্ছে 0.01, বস্তুর কম্পাঙ্ক হচ্ছে 12 বার্স, কম্পাঙ্ক হচ্ছে কত 12 বার্স। প্রশ্ন হচ্ছে a/2 অবস্থানে বস্তুটির বেগ নির্ণয় করো। তাহলে আমাদের সরণ যেহেতু দেওয়া আছে, সরণ থেকে বেগ নির্ণয় করার জন্য আমাদের একদম সহজ যে সূত্রটা আছে v = ওমেগা ইন্টু √a² - x²। এইখানটাতে কি করবো ভাই, x এর মানটা a/2 বসাবো, বসানোর পরে a দেওয়া আছে, ওমেগা কি আমাদের কাছে দেওয়া আছে, আমি কি কম্পাঙ্ক থেকে কি ওমেগা বের করতে পারি না, অবশ্যই বের করতে পারি, সেটা হচ্ছে 2πf, এই সূত্রটা ইউজ করে। সো এখান থেকে আমি জাস্ট ওমেগার মানটা বসাবো, আমাকে a দেওয়া আছে আর x এর মান তো a/2 দেওয়া আছে, দিয়ে ক্যালকুলেশন করলে প্রথম প্রশ্ন ডান। 2 নম্বর প্রশ্ন কি বলছে, x = a/2 অবস্থান এবং x = a অবস্থান, দুইটা অবস্থান জন্য বস্তুটি যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে কিনা, যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে কিনা। তাহলে x = a/2 অবস্থানে স্থিতি শক্তি বের করবা, সেটা হচ্ছে u = ½ kx², এবং x/2 অবস্থানে কি বের করবা বলো তো, গতিশক্তি বের করবা। তাহলে গতিশক্তি হচ্ছে গতিশক্তি হচ্ছে সেটা হচ্ছে ½ k × a² - হচ্ছে x²। যেহেতু সরণ দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে, তুমি কে বের করবা কিভাবে ব্যা, তুমি যখন ওমেগা বের করে ফেলতে পারছো তখন k = কে লিখবা, k = হচ্ছে m⍵² লিখবা। এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে ওমেগা বের করতে পারছিলা, এখান থেকে k বের হয়ে গেল। তো তোমার প্রত্যেকটা ডাটা আসলে কোশ্চেনে দেওয়া আছে, সেই অনুযায়ী মান বের করবা। এটার জন্য টোটাল এনার্জি দুইটা যোগ করে দিবা, এখান থেকে আমরা কি পাবা, টোটাল এনার্জি অফ কোন পয়েন্টে বলো তো, a/2 অবস্থানের জন্য, টোটাল এনার্জি অফ a/2 অবস্থানের জন্য পাবা। আবার আরেকটা হচ্ছে a অবস্থানের জন্য সেম ভাবে বের করবা। যদি দুইটা সেম হয়, তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে, দুইটা যদি সেম না হয় যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে না। নেক্সট, এরপরে হচ্ছে আমাদের নতুন যে সরল দোলকের যে উদ্দীপক, অর্থাৎ আমরা সিম্পল হারমোনিক মোশনের ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখলাম, শক্তির নিত্যতা থেকে কিন্তু কোশ্চেন হতে পারে, সমীকরণ দেওয়া থাকতে পারে, সেই সমীকরণ দেওয়াতে বিভিন্ন জিনিস বের করতে বলতে পারে, তোমাকে গ্রাফ থাকতে পারে, সেই গ্রাফ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন দিতে পারে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সরল দোলকের পার্টটা দেখব, এবং এই প্রশ্নটাই খুব সম্ভবত লাস্ট ইয়ার দিনাজপুর বোর্ড 24-এ আসছে, কি অন্য বোর্ডে আসতে পারে আমি শিওর না, বাট কোনো না কোনো 24-এর প্রশ্ন আর কি। এটা খুবই সুন্দর প্রশ্ন, দেখো কি বলছে। এবং এখানে আসলে অনেকগুলো প্রশ্ন আমি তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। দৃশ্যকল্প 1, রূপমের মামাবাড়ি ধাতব পেন্ডুলামযুক্ত একটি দেয়াল ঘড়ি, পেন্ডুলামের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। রূপমের মামাবাড়ি ধাতব পেন্ডুলামযুক্ত একটি দেয়াল ঘড়ির পেন্ডুলামের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 100 সেকেন্ড সময় হারায়। তুমি যখন এটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছ, সে দিনে 100 সেকেন্ড সময় হারায়, দিনে 100 সেকেন্ড সময় সে হারায়। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, দৃশ্যকল্প 2 দেওয়া আছে। ওকে, প্রথম প্রশ্ন, দৃশ্যকল্প 1 হতে পাহাড়টির উচ্চতা কত? তাহলে পাহাড়টির উচ্চতা আমরা কিভাবে বের করতে পারি, দেখো বলছে যে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দিনে সে 100 সেকেন্ড সময় হারাচ্ছে। নর্মালি সেকেন্ড দোলক সারাদিনে কতটি অর্ধদোল দেয় আমাকে সেটা বলো তো। সারাদিনে অর্ধদোল দেয় কিন্তু ৮৬,৪০০টি অর্ধদোল দেয়। ৮৬,৪০০ সেকেন্ডে ৮৬,৪০০টি অর্ধদোল দেয়। এখন এই সেকেন্ড দোলকটা কতটুকু অর্ধদোল দিচ্ছে বলো তো, এই সেকেন্ড দোলকটা দিনে 100 সেকেন্ড সময় সে হারাচ্ছে, তাই না? তাহলে দিনে তার দেওয়ার কথা ছিল ৮৬,৪০০ সেকেন্ড, ৮৬,৪০০ সেকেন্ড তার দিনে দেওয়ার কথা ছিল, তাই না? সে কি দিনে ৮৬,৪০০ সেকেন্ড অর্ধদোল দিতে পারতেছে না। সে দিনে আসলে কতটুকু অর্ধদোল দিচ্ছে, ৮৬,৪০০ মাইনাস হচ্ছে 100, ৮৬,৪০০ মাইনাস হচ্ছে 100, তার মানে এতটি সে অর্ধদোল দিচ্ছে, কি সারা দিনে অর্ধদোল দিচ্ছে না, তার মানে কি ৮৬,৪০০ সেকেন্ডে সে টোটাল 100টা সেকেন্ড কম দিচ্ছে, কিন্তু সেটা তো দিনের ভিতরেই দিচ্ছে, তাই না? মানে ৮৬,৪০০ সেকেন্ডেই দিচ্ছে, ৮৬,৪০০ সেকেন্ডে। তো আমাদের একটির জন্য কতটুকু অর্ধদোল দিচ্ছে সেটা বের করব। তাহলে ৮৬,৪০০ ডিভাইডেড বাই হচ্ছে ৮৬,৪০০ মাইনাস হচ্ছে 100, এবং আমাদেরকে বের করতে হবে আসলে কি দুইটির জন্য, দুইটি টিক দেওয়ার জন্য আসলে 2 সেকেন্ড দোলক। তো আমরা এর জন্য বের করি হচ্ছে 2টি অর্ধদোল দেওয়ার জন্য। 2টি অর্ধদোল মানে কি সেকেন্ড দোলকটাকে বোঝাচ্ছে। তাহলে ৮৬,৪০০ ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে ৮৬,৪০০ মাইনাস হচ্ছে 100। অনেকেই শর্টকাট সূত্রে অ্যাপ্লাই করতে চাও, আমার কাছে মনে হয় বোর্ড পরীক্ষাতে শর্টকাটটা অ্যাপ্লাই করিও না। ওকে, যদিও মার্ক দিতে পারে টিচারের মন মানসিকতা ভালো থাকলে, বাট
এই প্রসেসটাই ফলো করার ট্রাই করবা, বুঝছো? এই প্রসেসটাই যে তোমার আসলে সারাদিনে দেওয়ার কথা ছিল ৮৬,৪০০টা, সে কি ৮৬,৪০০টা দিচ্ছে না, সে কতটুকু দিচ্ছে? এতটুকু। তাহলে এতটুকু দিচ্ছে কত সেকেন্ড? ৮৬,৪০০ সেকেন্ডেই তো দিবে, একদিনের মধ্যেই তো দিচ্ছে। সো এভাবেই প্রসেসে ফলো করবা, দিয়ে এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে টি ড্যাশের মানটা পাবা, টি ড্যাশের মানটা পাবা। এবং দেখো টি ড্যাশের মানটা 2-এর থেকে অবশ্যই বেশি হবে, কারণ হরটা কম আছে। যেহেতু 2-এর থেকে বেশি পাচ্ছ, তাহলে 2-এর থেকে বেশি হলে কি হবে? এখানে বলছে না যে 100 সেকেন্ড সময় হারায়, তার মানে যখন দোলনকাল সেকেন্ড দোলক অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে তখন সে সময়টা কি করতেছে? সময়টা হারাচ্ছে। সময়টা কি হচ্ছে? সময়টা হারাচ্ছে। যখন এখানে নিচে পজিটিভ সাইন থাকে, 100 সেকেন্ড সময় বেশি দিচ্ছে, লাভ করতেছে, তখন কি হয়? সময়টা লাভ করতেছে। যখন কমে যায়, সারাদিনে অর্ধদল দেওয়ার সংখ্যাটা কমে যাচ্ছে, তখন সময়টা হারাচ্ছে, এবং যখন বেশি হবে তখন সময়টা সে কি করবে? লাভ করবে। ওকে, সেই ক্ষেত্রে হচ্ছে সময় হারাবে। তো প্রথম প্রশ্নে ছিল পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তো কথা হচ্ছে আমি কিভাবে পর্যায়কাল থেকে উচ্চতার দিকে যেতে পারি। তো তুমি যেহেতু এখানে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছ, গভীরতায় নিয়ে যাচ্ছ, এই জিনিসগুলো আসতেছে, তখন তোমাকে মাথায় রাখতে হবে কি উচ্চতা চেঞ্জ হচ্ছে। উচ্চতা চেঞ্জ হইলে কি হবে বলো তো? অভিকর্ষ স্তরণ চেঞ্জ হবে। এইদিকে সরল দোলকের দোলনকালের সাথে অভিকর্ষ স্তরণের একটা সম্পর্ক আছে, তাই না? তাহলে যেহেতু ওই সম্পর্ক আছে, আমি তো কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করতে পারবো না, এখানে অভিকর্ষ স্তরণ চেঞ্জ হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে T2 ডিভাইডেড বাই হচ্ছে T1 ইকুয়ালস টু, যেহেতু সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে হচ্ছে কি হবে ভাই? G1, এখানে হবে হচ্ছে G2। ওকে, এখন খেয়াল করো G1 যেটা, আমরা 1টাকে ধরতেছি হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ, তাহলে G1 যেটা সেটা হচ্ছে GM ডিভাইডেড বাই হচ্ছে R স্কোয়ার, আর G2 যেটা সেটা হচ্ছে GM ডিভাইডেড বাই হচ্ছে R প্লাস এইচ স্কোয়ার। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি? জিএম জিএম কাটা দিতে পারি, আর প্লাস এইচটা উপরে চলে যেতে পারে, রুটটাও একবারই চলে যেতে পারে। তাহলে এখানে থাকবে হচ্ছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে খেয়াল করো T2 ডিভাইডেড বাই T1 কত পাচ্ছি? 1 প্লাস এইচ বাই আর পাচ্ছি। তো তুমি এখান থেকে কি বের করতেছো বলো তো? টি ড্যাশ না দিয়ে তুমি একটা কাজ করো, এখানে T2 দাও, টি ড্যাশ না দিয়ে T2 ইউজ করো, তাহলেই বুঝতে সুবিধা হবে। এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে T2 পাবা এত সেকেন্ড। T1 কোনটা ভাই? তোমাকে যে পেন্ডুলামের দোলনকালটা দেওয়া আছে 2 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের T1 এর ভ্যালুটা, এটা আমাদের T1 এর ভ্যালুটা। তো তুমি এখান থেকে কি করবা? এইচ এর মানটা বের করবা, যে এত মিটার, এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা। সো এটা ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেনের সলভ। 2 নাম্বার বলছে যে কত গভীরতায় গেলে সমান সময় হারাবে। এখন তোমাকে কি বলছে? গভীরতার জন্য, অর্থাৎ ডি এর মানটা বের করতে বলছে। এই একই সময় হারাবে। দেখো সময় হারায় কখন, এটা চিন্তা করো। সময় হারাচ্ছে হচ্ছে যখন তুমি উপরের দিকে যাচ্ছ বা গভীরতায় যাচ্ছ, অভিকর্ষ স্তরণটা কি কমে যাচ্ছে না? অভিকর্ষ স্তরণ যখন কমে যাচ্ছে তখন দোলনকালটা বেড়ে যাচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন দোলনকাল বেড়ে যাচ্ছে তখন সেই সময়টা কি হচ্ছে? হারাচ্ছে। কিন্তু যদি অভিকর্ষ স্তরণের মান বেড়ে যেত, তার মানে কি দোলনকাল কমে যেত, দোলনকাল কমে গেলে সে সময়টা কি লাভ করত। ওকে, এখন তাহলে আমাদেরকে কি বলছে? যে কত গভীরতায় গেলে সে সমান সময় হারাবে। তাহলে এই সময় হারানোর জন্য, তার মানে এই T2 এর জন্য এখন আমাকে ডি এর মানটা বের করতে হবে। সো আমি যদি গভীরতার জন্য এখন সূত্রটা লিখি, 2 নম্বর কোশ্চেন সলভ করবো কিভাবে? 2 নম্বর কোশ্চেন সলভের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গভীরতা, কত গভীরতায়। তার মানে আমাদেরকে এখানেও সেমভাবে T2টা আমাদের লাগছে, T2টা আমরা ওইখান থেকে বের করব। এখানে আমাদের T1টা হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। একইভাবে আমি সূত্র লিখবো ভাই, T2 ডিভাইডেড বাই হচ্ছে T1 ইকুয়ালস টু আমাদের সূত্রটা হচ্ছে G1 ডিভাইডেড বাই হচ্ছে G2। এটা হচ্ছে আমাদের গভীরতার জন্য। ওকে, তাহলে G1 বাই G2 এর জন্য আমরা কি লিখতে পারি বলো তো? G1 বাই G2 এর জন্য G1টা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তাই না? তাহলে GM ডিভাইডেড বাই হচ্ছে R স্কোয়ার লিখলাম। G2 এর জায়গায় আমরা কোন সূত্রটা লিখব? গভীরতায় অভিকর্ষ স্তরণের সূত্রটা লিখবে। এখন গভীরতায় অভিকর্ষ স্তরণের সূত্র কি জানো তোমরা? অবশ্যই জানার কথা। সেটা হচ্ছে GM ডিভাইডেড বাই R কিউব ইন্টু হচ্ছে R মাইনাস হচ্ছে D। কত গভীরতায়? R মাইনাস হচ্ছে D। এটা হচ্ছে আমি যেটা লিখছি সেটা হচ্ছে G2, অর্থাৎ D গভীরতায় অভিকর্ষ স্তরণ বের করার সূত্রটা হচ্ছে GM ডিভাইডেড বাই R কিউব ইন্টু হচ্ছে R মাইনাস হচ্ছে D।
এটা হচ্ছে গভীরতা অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র, আমি একবারই লিখছি, গভীরতা অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র একবারই লিখলাম। ওকে, এখন এখান থেকে দেখি জিএম জিএম আমরা কেটে দিতে পারি, আর কিউবটা উপরে চলে যাবে, তার মানে উপরে থাকবে আর, উপরে থাকবে হচ্ছে একটা আর, নিচে থাকবে হচ্ছে আর মাইনাস হচ্ছে ডি। এখান থেকে দেখো তুমি T2 জানো, T1 জানো, এখান থেকে তুমি কি বের করবা বলো তো, ডি এর মানটা বের করে ফেলতে পারবা, এত মিটার। ওকে, প্রত্যেকটা ডাটা তোমার কাছে এখানে দেওয়া আছে, জাস্ট তুমি মানগুলো বের করলেই হয়ে যাচ্ছে। ওকে, এর আগের যে 3 নম্বর প্রশ্নটা কি আছে, পাহাড়ের উচ্চতা সমান গভীরতায় দিনে কত সময় হারাবে, জাস্ট উল্টা প্রসেস। জাস্ট 3 নাম্বারটা কি করতে হবে বলো তো, তোমাকে এই পাহাড়ের যে উচ্চতা, পাহাড়ের যে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, পাহাড়ের উচ্চতা তোমার কাছে দেওয়া আছে, পাহাড়ের উচ্চতার সমান গভীরতায় যদি যেতে চাও, তাহলে পাহাড়ের উচ্চতার সমান গভীরতায় তুমি যদি যেতে চাও, পাহাড়ের উচ্চতার সমান গভীরতায় তুমি যদি যেতে চাও, পাহাড়ের যে উচ্চতা এইচ সেটার সমান গভীরতায় যদি তুমি যেতে চাও, তাহলে বলছে যে সে আসলে সময় হারাবে নাকি সময়টা লাভ করবে। তো তুমি সমান গভীরতায় যাবা, আবারও এই সূত্রটাই তুমি লিখবা যে T2 ডিভাইডেড বাই হচ্ছে T1 ইকুয়ালস টু রুট ওভার আর ডিভাইডেড বাই হচ্ছে আর মাইনাস হচ্ছে ডি, আর ডিভাইডেড বাই আর মাইনাস ডি। এখান থেকে তুমি ডি ড্যাশ লিখবা, ঠিক আছে। সো তুমি মানগুলো বসাবা, এখানে মানগুলো বসানোর পর এখান থেকে কি বের করবা ভাইয়া, এখান থেকে T2টা বের করবা, এখান থেকে তুমি কি বের করবা, T2টা বের করবা। এখন T2টা অবশ্যই দেখবা কি, T2টা অবশ্যই দেখবা হচ্ছে T1 থেকে বেশি হচ্ছে, নর্মালি এটাই হওয়ার কথা। তার মানে কি T1 থেকে যেহেতু বেশি হচ্ছে, টির মানটা দোলনকাল বেড়ে যাচ্ছে, মানে কি সে সময়টা হারাবে। এখন কতটুকু সময় হারাবে, সো আমি যেভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে যে একটু তোমাকে বলে দিই যে ৮৬,৪০০ মাইনাস এক্স, একটি অর্ধদোল দিচ্ছে কত সেকেন্ডে, ৮৬,৪০০ সেকেন্ডে। একটি অর্ধদোল দিচ্ছে কত, ৮৬,৪০০ ডিভাইডেড বাই হচ্ছে ৮৬,৪০০ মাইনাস হচ্ছে এক্স। এখন আমাকে বলছে যে 2 সেকেন্ডের জন্য অর্ধদোল কত হবে, তাহলে ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে ৮৬,৪০০ মাইনাস হচ্ছে এক্স। এই জিনিসটা টোটাল ঘটতেছে কোনটার জন্য, T2 এর জন্য। এটা কত এর জন্য ঘটতেছে, T2 এর জন্য। সো এখান থেকে তুমি লিখবা এই সূত্রটা, T2 এর মানটা তুমি এখান থেকে বসাবা এই জায়গাটাতে, বসানোর পরে এখান থেকে যে মানটা পাবা এক্স এর মানটা, সেটাই হচ্ছে অ্যান্সার। এত সেকেন্ড সময় হারাবে, অর্থাৎ পাহাড়ের উচ্চতার, তুমি পাহাড়ের উচ্চতার সমান গভীরতায় যদি যেতে চাও, পাহাড়ের উচ্চতার সমান গভীরতায় যেতে গেলে তোমাকে আগে কি বের করতে হবে, ওই গভীরতার জন্য সেকেন্ড দোলকের দোলনকাল কত সেটা আগে বের করতে হবে। বের করার পর এই সূত্র দিয়ে তোমাকে এক্স এর মানটা বের করে দেখতে হবে সে কত সময় হারাচ্ছে বা কত সময় লাভ করতেছে। ওকে, সো আই গেস তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, প্রশ্ন ছিল যে পাহাড়ের উচ্চতার সমান গভীরতায় দিনে কত সময় হারাবে। ডান। আমাদের এর পরবর্তী প্রশ্নগুলা, কি ব্যবস্থা গ্রহণ করলে, আমাদের 4 নাম্বার কোশ্চেন, কি ব্যবস্থা গ্রহণ করলে উক্ত পাহাড়ের উচ্চতায় দোলকটি সেকেন্ড দোলকে পরিণত করা যাবে। কি ব্যবস্থা আমি গ্রহণ করলে, কি ব্যবস্থা গ্রহণ করলে উক্ত পাহাড়ে উচ্চতায়, উক্ত পাহাড়ের উচ্চতায় দোলকটিকে সেকেন্ড দোলকে পরিণত করা যাবে। দেখো দোলকটি যেটা পাচ্ছিলাম সেটা কিন্তু T2 পাচ্ছি, যেটা কিনা T1 থেকে বেশি, সেকেন্ড দোলক থেকে হচ্ছে বেশি হচ্ছে। তাহলে এখন আমি চাচ্ছি যে T2কে T1 করতে, T2কে আমার টার্গেটটা হচ্ছে T1 করতে। তাহলে আমি আসলে কি ব্যবস্থা গ্রহণ করব। এখন এটা তো আসলে পাহাড়ের উপরে আছে, সেখানে তো তুমি অভিকর্ষ ত্বরণ চেঞ্জ করতে পারবে না। তাহলে T2কে T1 করার জন্য তুমি তো এখানে কোথায় আছে, পাহাড়ের উপর আছো, পাহাড়ে আছো। পাহাড়ে যেহেতু তুমি আছো, পাহাড়ে থাকা অবস্থায় সেখানে তো জিটা ওই উচ্চতায়, পাহাড়ের ওইখানটাতে জিএইচটা এখন কি ফিক্সড, জিএইচটা কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। তো তুমি T2কে এখন T1 করতে চাচ্ছ, কোথায়, কি বলছে, কি ব্যবস্থা গ্রহণ করলে উক্ত পাহাড়ের উচ্চতায় দোলকটিকে সেকেন্ড দোলকে পরিণত করা যাবে। তাহলে তুমি তো এখন পাহাড়ের উচ্চতায় আছো, পাহাড়ের উপরে আছো, তাহলে তুমি ওইখানতে তো অভিকর্ষ ত্বরণ চেঞ্জ করতে পারবা না, বাট ওইখানে তোমার দোলনকাল কত হচ্ছে, T2 হচ্ছে। তাহলে তুমি T2টাকে T1 করতে পারবা কিভাবে, জি ফিক্সড, ওই উচ্চতায় জি ফিক্সড, তাই না, নির্দিষ্ট উচ্চতায় জি ফিক্সড। তুমি এখন T2কে T1 করার জন্য একটাই মাত্র টার্ম আছে, সেটা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। তার মানে কার্যকারী দৈর্ঘ্যকে তোমাকে কমাতে হবে, কারণ T2 এবং T1, T2 হচ্ছে বেশি বড়,
T1 হচ্ছে ছোট, তাহলে T2 থেকে T1, তার মানে কি T2 এর জন্য কার্যকারী দৈর্ঘ্যটা বেশি হবে না? তাহলে কার্যকারী দৈর্ঘ্য, তুমি যখন T1 কার্যকারী দৈর্ঘ্যটা কম, তাহলে কার্যকারী দৈর্ঘ্যটাকে তোমাকে কি করতে হবে? কমাতে হবে। যেহেতু পাহাড়ে আছো, জি ফিক্স, তাহলে চেঞ্জ, পরিবর্তন, একমাত্র পরিবর্তন করার সুযোগ হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। পরিবর্তন করার সুযোগটা কোনটা ভাইয়া? পরিবর্তন করার সুযোগ হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। পরিবর্তন করার সুযোগ কোনটা? পরিবর্তন করার সুযোগ হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে T2 ডিভাইডেড বাই হচ্ছে T1, সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক, বর্গমূলের সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে L2 ডিভাইডেড বাই L1। এখান থেকে আমরা কি বলছে যে কি ব্যবস্থা গ্রহণ করলে উক্ত পাহাড়ের উচ্চতায় দোলকটি সেকেন্ড দোলকে পরিণত হবে। এখান থেকে আমরা L2 বের করব, L2টা বের করে দেখব, L2 বের করার পর ডেল এল করব। ডেল এল করলে সেটা হচ্ছে L2 থেকে L1টা বিয়োগ করতে হবে, যে এত পরিবর্তন করলে আমরা কি করতে পারবো? সেকেন্ড দোলকে পরিণত করতে পারবো। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে হচ্ছে 4 ডান। 5 নাম্বার কি বলছে ভাই? 5 নাম্বার বলছে উক্ত পাহাড়ের দোলনকাল 2 সেকেন্ড করতে, উক্ত পাহাড়ের দোলনকাল 2 সেকেন্ড করতে দৈর্ঘ্যের শতকরা কতটুকু পরিবর্তন করতে হবে। আগের প্রশ্নটা থেকে দৈর্ঘ্য পরিবর্তন করতে হবে, এই জিনিসটা এক্স্যাক্টলি বলা ছিল না, আমরা বুঝে নিলাম। এখন তোমাকে ওই ডাটা ইউজ করে কি করতে হবে? দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন। তার মানে এটাও আসতে পারে। সো আমাদের এটা কত নাম্বার ছিল ভাই? 5 নাম্বার। 5 নম্বরে কি করবা? জাস্ট তুমি যে ডেল এলটা বের করছো না, তুমি যে ডেল এলটা বের করছো, তুমি ডেল এলটা কোথায় বের, মানে তুমি এই জিনিসটা ঘটনাটা ঘটতেছে কোথায়? পাহাড়ের উপরে। তাহলে পাহাড়ের উপরে কোনটা বের করছো? আদিতে কোনটা ছিল? L2টা ছিল না? তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেল এল L2 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু হচ্ছে 100%। এতটুকু শতকরা পরিবর্তন করলে আমরা বলতে পারবো যে সেটা সেকেন্ড দোলকে পরিণত করা সম্ভব। ওকে। 5 নম্বর, ভূপৃষ্ঠ উক্ত ববের পরিবর্তে উক্ত দোলক অপর একটি পানিপূর্ণ 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিলিন্ডার আকৃতি। কি বলছে? ভূপৃষ্ঠে উক্ত ববের পরিবর্তে, ভূপৃষ্ঠে উক্ত বব পেন্ডুলাম যুক্ত একটি দেয়াল ঘড়ির পেন্ডুলামের দোলনকাল এত, পাহাড়টির চূড়ায় এটা কি দৃশ্যকল্প 2 নাকি? একটি সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য এত। সরল দোলকটা একটি, হ্যাঁ 2 নাম্বার হবে। সরল দোলকের ববটিকে সম্পূর্ণরূপে একটি তরলে নিমজ্জিত করা হলো। বব ভূপৃষ্ঠে উক্ত ববের পরিবর্তে, ভূপৃষ্ঠে উক্ত ববের পরিবর্তে উক্ত দোলক অপর একটি পানিপূর্ণ 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিলিন্ডার আকৃতির ববের ভূপৃষ্ঠে উক্ত ববের পরিবর্তে উক্ত দোলকে অপর একটি পানিপূর্ণ 8 সেন্টিমিটার, অপর একটি পানিপূর্ণ 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে ববটা আছে, আচ্ছা এখানে কার্যকারী দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। সরল দোলকটি ববটিকে সম্পূর্ণরূপে একটি তরলে নিমজ্জিত করলে দোলনকালের পরিবর্তন হবে। উক্ত ববের পরিবর্তে উক্ত দোলককে অপর একটি পানিপূর্ণ 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিলিন্ডার আকৃতির ববের অর্ধেক পানিশূন্য অবস্থায় দোলকটি দ্রুত চলবে নাকি ধীরে চলবে, দোলকটি দ্রুত চলবে নাকি হচ্ছে ধীরে চলবে, সেটা তোমাকে বের করতে হবে। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিলিন্ডার আকৃতির বব যদি হয়, আচ্ছা তোমাকে বুঝতে পারছি আমি এখন জিনিসটা কি বলছে। ধরো তোমার কাছে একটা নর্মালি যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে কি হয় দেখো, এই যে এইটুকু হচ্ছে আমাদের এল এর মানটা, এইটুকু হচ্ছে আমাদের, এই পার্টটুকু হচ্ছে আমাদের আর এর মানটা। তো কার্যকারী দৈর্ঘ্য যেটা, কার্যকারী দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে বড় হাতের এল, সেটা হচ্ছে এল প্লাস হচ্ছে আর কার্যকারী দৈর্ঘ্য। এইটাকে আমরা বলছি হচ্ছে বব, এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি হচ্ছে বব। ওকে। এখন এই ববটা যদি একটা সিলিন্ডার আকৃতির হয়, এই ববটা একটা যদি সিলিন্ডার আকৃতির হয়, এই ববটা একটা যদি সিলিন্ডার আকৃতির হয়, এই ববটা যদি একটা সিলিন্ডার আকৃতির হয় এবং এই সিলিন্ডারটা যদি একটা পানিপূর্ণ সিলিন্ডার হয়, এই সিলিন্ডারটা একটা যদি পানিপূর্ণ হয়,
এই সিলিন্ডারটা যদি একটি পানিপূর্ণ হয়, আমাদেরকে কি বলছে আমি একটু চেক করি, যে উক্ত দোলক অপর একটি পানিপূর্ণ 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিলিন্ডার আকৃতির ববের অর্ধেক পানি শূন্য অবস্থায় দোলকটি দ্রুত চলবে নাকি ধীরে চলবে, এটা জাস্ট ব্যাখ্যা করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সিলিন্ডার, পানিপূর্ণ সিলিন্ডার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এর পরবর্তীতে সিলিন্ডারটাকে কি করা হয়েছে, অর্ধেক পানি শূন্য করা হয়েছে, সিলিন্ডারটাকে অর্ধেক পানি শূন্য করা হয়েছে, অর্ধেক পানি শূন্য করা হয়েছে, অর্ধেক 4 সেন্টিমিটার। ওকে, এখন আমি যদি বলি এই অবস্থায় কার্যকর দৈর্ঘ্য কত হবে, এই অবস্থায় কার্যকারী দৈর্ঘ্যটা কত হবে, দেখো এখানে ভরকেন্দ্রের সরণ চলে আসবে, যেহেতু পানিপূর্ণ সিলিন্ডার চলে আসছে, এখানে কি হবে, ভরকেন্দ্রের সরণ চলে আসবে। সো ভরকেন্দ্রের সরণ আসলে এই অবস্থানটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ চলে আসবে, তার মানে আমাদের কার্যকারী দৈর্ঘ্যের যে এই জায়গাটা সেই মানটা আসবে শুধুমাত্র। এই ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণটা কোথায় কাজ করবে, এইখানটাতে কাজ করবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্যকারী দৈর্ঘ্যের জন্য এইটুকু ডাটা আমাদের কাজে লাগাতে হবে। ওকে, সো এইটুকু যদি আমি বের করতে চাই তাহলে কত হবে ভরকেন্দ্রের সরণটা, ফার্স্ট অফ অল তোমরা নিশ্চয়ই জানো ভরকেন্দ্রের সরণ শুরুতে কত আছে, 0 খালি আছে, তারপর পানি উঠানোর পরে কতটুকু খালি থাকবে, সম্পূর্ণ পানি কুয়া খালি করে দিচ্ছি আমরা, 8 ডিভাইডেড বাই হচ্ছে 2, অর্থাৎ মাঝে থাকবে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। অর্থাৎ আমরা কি করব, এখানে এল এর সাথে 4 সেন্টিমিটারটা যোগ হচ্ছে, এল এর সাথে 4 সেন্টিমিটারটা যোগ হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। এই ক্ষেত্রে কি হচ্ছে ভাই, এই ক্ষেত্রে দেখো আমাদের শুরুতে খালি আছে কতটুকু, শুরুতে খালি আছে অর্ধেক 4 সেন্টিমিটার। এরপর কি করতেছে, আমরা সম্পূর্ণ পানিটাকে কুয়া খালি করে দিচ্ছি, সম্পূর্ণ কুয়াটাকে খালি করে দিচ্ছি, তাই না, সম্পূর্ণ কুয়া খালি করে দিলে হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে 2, 6 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। সো এক্ষেত্রে হচ্ছে কার্যকারী দৈর্ঘ্যটা কত হবে, এল প্লাস 6। তো দেখো এটা হচ্ছে এল ড্যাশ রাখলাম, এটা হচ্ছে আমরা এল রাখছি। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, আমাকে বলছে যে দ্রুত চলবে নাকি ধীরে চলবে, তাহলে এই ক্ষেত্রে কার্যকারী দৈর্ঘ্যের মানটা বেড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কার্যকারী দৈর্ঘ্যের মানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কার্যকারী দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, কার্যকারী দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, টি সমানুপাতিক হচ্ছে √/L। কার্যকারী দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, দোলনকাল বৃদ্ধি পাবে। কার্যকারী দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে দোলনকাল বৃদ্ধি পাবে, এবং দোলনকাল যদি বৃদ্ধি পায় তাহলে সে সময় কি করবে, সময় হারাবে। সময় কি করবে, সময় হারাবে। কার্যকারী দৈর্ঘ্য যদি তুমি বৃদ্ধি করো, কার্যকারী দৈর্ঘ্য এই ক্ষেত্রে কি বৃদ্ধি পাচ্ছে না ভাই, তাহলে যখন তুমি কি করতেছো, অর্ধেক পানিপূর্ণ জায়গাটাকে শূন্য করে দিচ্ছ, কি বলছিল প্রশ্নটা, প্রশ্নটা ছিল যে একটি পানিপূর্ণ 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিলিন্ডার আকৃতির ববের অর্ধেক পানি শূন্য অবস্থায় দোলকটি দ্রুত চলবে নাকি ধীরে চলবে। তাহলে দেখো তুমি যখন অর্ধেক পানি শূন্য করে দিচ্ছ, ফার্স্ট অফ অল পানিপূর্ণ 8 সেন্টিমিটার ছিল, এর পরবর্তীতে অর্ধেক পানি শূন্য করছো, তাহলে এই ক্ষেত্রে পানিপূর্ণ 8 সেন্টিমিটার এল, এই ক্ষেত্রে হচ্ছে এল ড্যাশ। তাহলে অর্ধেক পানি শূন্য করলে আমি দেখছি যে এল ড্যাশের মানটা বৃদ্ধি পাচ্ছে এল এর থেকে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে টি ড্যাশের মানটা বৃদ্ধি পাবে, তাহলে কি বেশি সময় সে হারাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, দোলকটি দ্রুত চলবে নাকি ধীরে চলবে, আমাদের দোলকটি দ্রুত চলবে নাকি ধীরে চলবে, এইটা ছিল প্রশ্ন। তাহলে সময় সে কি করতেছে, হারাচ্ছে, সময় সে যদি হারায়, কোথায় গেল, এই যে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে ভাই, টি এর সাথে এল এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। এই ক্ষেত্রে এল এর মানটা L+4, এই ক্ষেত্রে এল এর মানটা L+6, তাহলে এই ক্ষেত্রে এল এর মানটা বেশি হওয়াতে সে কি করবে, টি এর মানটা বৃদ্ধি পাচ্ছে। টি এর মানটা বৃদ্ধি পাওয়া মানে কি, দোলনকাল বেড়ে যাচ্ছে, মানে কি সে সময়টা হারাচ্ছে। সময় যদি হারায় সে কি বেশি সময় লাভ করবে, সময় যেহেতু সে যদি হারায় তাহলে কি করবে, বেশি সময় সে লাভ করবে, তার মানে দ্রুত চলবে, বেসিক্যালি কি হবে, দ্রুত। ওকে, ওকে, তাহলে আমরা নেক্সটে গেলাম। এখন দৃশ্যকল্প উক্ত পাহাড়ের নিকটবর্তী, এখন আর একটা প্রশ্ন 7 নাম্বার, উক্ত পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড়ে সেকেন্ড দোলকটির দোলালে 1 ঘন্টায় 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে, দ্বিতীয় পাহাড়টির উচ্চতা প্রথমটির তুলনায় বেশি কি। তাহলে আমাদের কথা হচ্ছে, আমরা তো প্রথমটার মান বের করছি, তাই না, আমরা কিন্তু প্রথমটার মান বের করছি। দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে উক্ত পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড়ের সেকেন্ড দোলকটি দোলালে 1 ঘন্টায় সে 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, এইখান থেকে আমরা টি ড্যাশের মানটা পাবো। টি ড্যাশের মানটা কিভাবে পাবো ভাই,
এফ ইকুয়ালস টু হচ্ছে এন বাই টি, তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে টি ডিভাইডেড বাই হচ্ছে এন এর ভ্যালু। তাহলে টি এর মান কত? 1 ঘন্টায়, তার মানে হচ্ছে 3600 সেকেন্ডে। 3600 সেকেন্ডে সে 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করতেছে। 1780টি সে পূর্ণ দোলন সম্পন্ন করতেছে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? পর্যায়কালটা পেয়ে যাচ্ছি। কত আসে দেখি তো? কত আসছে ভাই? 2.022। তার মানে দেখো সেকেন্ড দোলক থেকে কি হচ্ছে? সেকেন্ড দোলক থেকে অনেক বেশি হচ্ছে না? সেকেন্ড দোলক থেকে বেশি হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল উক্ত পাহাড়ের নিকট অপর একটি পাহাড়ে সেকেন্ড দোলকটি দোলালে 1 ঘন্টায় এতটি পূর্ণ দোলন সম্পন্ন করে। তাহলে টি ড্যাশের মান আমরা পাচ্ছি, আমরা জানি এখান থেকে টি এর মানটা হচ্ছে 2 সেকেন্ড। টি এর মানটা সেকেন্ড দোলক, সো এটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমরা একটা কাজ করতে পারি, টি ড্যাশ ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু 1 প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর। এখানে আমরা কি বের করবো? এইচ ড্যাশ। এখানে আমরা এইচ ড্যাশটা বের করে ফেলবো। তাহলে এখানে আমাদের দেওয়া ছিল, আগে আমরা যেটা বের করছি সেটা এইচ, এখান থেকে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এইচ ড্যাশ। দুইটার মধ্যে কি বলছে? যে প্রথমটির তুলনায় বেশি কিনা আমাদেরকে এখন কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? সো নর্মালি আমাদের কি হবে বলো তো? যেহেতু বেড়ে যাচ্ছে তার মানে এইচ ড্যাশের মানটা বেশি হবে। সো কী হবে? এইচ ড্যাশটা এইচ থেকে বেশি হবে। ওকে, লাস্ট প্রশ্ন। দৃশ্যকল্প 2 এর মানে এই উদ্দীপকের লাস্ট, দৃশ্যকল্প 2 এর উদ্দীপকের পর্যবেক্ষণটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দৃশ্যকল্প 2 কি বলছিল? একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। সরল দোলকের ববটিকে সম্পূর্ণরূপে একটি তরলে নিমজ্জিত করা হলে দোলনকালের পরিবর্তন ঘটে। তরলের ঘনত্ব ববের উপাদানের ঘনত্বের 1/25 গুণ। একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। সরল দোলকের ববটিকে সম্পূর্ণরূপে একটি তরলে নিমজ্জিত করা হয়েছে, মানে ববটাকে একটা তরলের ভিতরে নিমজ্জিত করা হয়েছে। তরলের ঘনত্ব ববের উপাদানের ঘনত্বের 1/25 গুণ। চলো 8 নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে কার্যকর দৈর্ঘ্য কত দেওয়া আছে? কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 1 মিটার। এবং আমাদেরকে বলা আছে যে তরলের যে ঘনত্বটা হবে, আমরা দিচ্ছি রো ডাব্লিউ ইউজ করলাম। তরলের যে ঘনত্ব হবে সেটা হচ্ছে বস্তুর যে ঘনত্ব সেটার 1/25 গুণ। বস্তুর যে ঘনত্ব সেটার 1/25 গুণ। এলিমেন্ট রাখলাম আমরা, উপাদান। বস্তুর ঘনত্বের হচ্ছে 1/25 গুণ। এখন এটাকে বলছে যে আমরা একটা তরলের ভিতর, ববটাকে একটা তরলের ভিতর নিমজ্জিত করছি। ভালো কথা, ববকে আমরা একটা তরলের ভিতর নিমজ্জিত করলাম। তাহলে এখানে আমাদের কি আছে? অসংখ্য তরল আছে। তাহলে এই ববটাকে আমরা কি করছি? একটা তরলের মধ্যে নিমজ্জিত করছি। ববটাকে একটা তরলের ভিতরে নিমজ্জিত করলাম, ববটাকে একটা তরলের ভিতরে নিমজ্জিত করছি। তুমি যখন একটা ববটাকে তরলের ভিতর নিমজ্জিত করছো তখন কি হবে বলো তো? ববের একটা ওজন আছে না বলো তো ভাইয়া? ববের একটা ওজন আছে যেটা নিচের দিকে কাজ করবে। এবং যেহেতু তুমি তরলের ভিতর নিমজ্জিত করছো, তরলের ভিতর নিমজ্জিত করার কারণে এই পানি একটা প্লব বল দিবে। সেটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে। সেটার মান কত ভাই? ভি রো জি। সেটার মান কত? ভি রো জি। ভি হচ্ছে কি? বস্তুর আয়তন, ভি হচ্ছে ববের আয়তন। ববের আয়তন। রোটা কি ভাই? রো হচ্ছে তরলের ঘনত্ব। তরলের ঘনত্ব। তাহলে খেয়াল করো, তুমি যখন এটাকে পানিতে নিমজ্জিত করছো, বস্তুর একটা ওজন আছে এমজি, এবং পানি উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করবে, ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে যেটা হচ্ছে ভি রো জি। সেটা হচ্ছে কি? ভি রো জি। তাহলে এইখানে টোটাল একটা লব্ধি বল তৈরি হয়ে যাচ্ছে না? একটা বস্তু বা একটা বব যেটা পানির ভিতর যখন নিমজ্জিত করলাম তখন তার ওজন নিচের দিকে কাজ করতেছে এবং উপরের দিকে একটা প্লব বল কাজ করতেছে। সো দুইটার একটা লব্ধি বল তৈরি হচ্ছে না? যেহেতু দুইটার একটা লব্ধি বল তৈরি হচ্ছে, সো আমরা এখান থেকে লিখতে পারি এম এ ইকুয়ালস টু হচ্ছে এম জি মাইনাস হচ্ছে ভি রো জি। ভি রো জি। কোন বলটা বেশি? ভি রো জি? প্লব বলটা কি বেশি? নো, প্লব বল যদি বেশি হলো তাহলে তো উপরের দিকে যেত, উপরের দিকে যাচ্ছে না, বেসিক্যালি এটা নিচের দিকে যাচ্ছে, যার জন্য হচ্ছে ওজন বলটা বেশি থাকায় এমজিটা আগে রাখছি আমরা। এমজি মাইনাস হচ্ছে ভি রো জি। ওকে ফাইন, ভালো কথা। এমজি যেটা এমজি, ওকে। ভি রো জি এর জায়গায় আমরা কি লিখতে পারি? এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে
রো ইকুয়ালস টু হচ্ছে এম ডিভাইডেড বাই ভি, এই পার্টটা থাকতে লাগুক। রো ইকুয়ালস টু হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। ওকে, এখন দেখো এম জি মাইনাস ভি রো জি, ভি হচ্ছে কিন্তু ববের আয়তনটা আর রো হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভি এখানে রেখে দিলাম, রো যেহেতু তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব হচ্ছে বস্তুর ঘনত্বের হচ্ছে 25 বস্তুর ঘনত্বের 25 ইন্টু হচ্ছে জি। এখন দেখো ভি ইন্টু রো, এটা কি বস্তুর ভর চলে আসলো না? এটা কি বস্তুর ভরটা চলে আসছে না? হ্যাঁ, বস্তুর ভর চলে আসছে। তো আমরা একটা কাজ করতে পারি, এম জি মাইনাস হচ্ছে এম জি ডিভাইডেড বাই হচ্ছে 25 ইকুয়ালস টু হচ্ছে এম এ। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এ ইকুয়ালস টু হচ্ছে জি মাইনাস জি ডিভাইডেড বাই হচ্ছে 25। সেখান থেকে কত থাকতেছে ভাই? 24 ডিভাইডেড বাই হচ্ছে 25 জি। তাহলে খেয়াল করো ভাই, আমাদের যে ত্বরণের মানটা, অর্থাৎ তুমি যখন একটা ববকে পানির ভিতরে নিমজ্জিত করতেছো, সেখানে কিসের পরিবর্তন হয়ে যাচ্ছে? ত্বরণের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কত? 24 ডিভাইডেড বাই 25 জি। তখন শুধু জি থাকতেছে না, ওই প্লব বলের জন্য এই মানটা পরিবর্তন হচ্ছে। তো এখন তোমাকে প্রশ্নে বলেছিল যে কি দোলনকাল, উদ্দীপকের দৃশ্যকল্প 2-এ কি ছিল? দৃশ্যকল্প 2-এ ছিল দোলনকালের পরিবর্তন ঘটে। কি বলছে? দোলনকালের পরিবর্তন ঘটার কথা বলছে। তাহলে দোলনকালের পরিবর্তন অবশ্যই ঘটে যাবে। সো ফার্স্ট অফ অল, দোলনকালের পরিবর্তন ঘটার আগে আমাদের শুরুতে, প্রাথমিক মানে শুরুতে ছিল হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই হচ্ছে জি, এটা পাচ্ছি প্রাথমিকভাবে। পরবর্তীতে যখন আমি পানিতে নিমজ্জিত করছি, তখন হচ্ছে আমি কত পাচ্ছি? টি ড্যাশ পাবো। টি ড্যাশ ইকুয়ালস টু কত হবে বলো তো ভাই? 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই এ থাকবে এখানে। সো অবশ্যই কি পরিবর্তন হবে? সো আমাদের কি হচ্ছে? অবশ্যই একটা পরিবর্তন হচ্ছে। ওকে, আমি বুঝাতে পারছি আই গেস। ওকে, নেক্সট। ওকে, এখন আমরা স্প্রিং দেখব। স্প্রিং এর পরে হচ্ছে আমাদের স্প্রিং এর কয়েকটা কোশ্চেন আছে, তারপরে হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেনটা। দুটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, দুইটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক তোমরা দেখতে পাচ্ছ, এবং সেখানে দুইটা ভর আছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এম ড্যাশ। তাহলে দুইটা স্প্রিং ধ্রুবক আছে K1 এবং K2, দুইটা স্প্রিং ধ্রুবক আছে K1 এবং হচ্ছে K2, এম এবং এম ড্যাশ দুইটা ভর আছে। তো চিত্র 1-এর ক্ষেত্রে, চিত্র 2, চিত্র 3, এটা কিন্তু একটা বোর্ডের উদ্দীপক, ঠিক আছে? সো তুমি আই গেস তোমাদের আসলে পারা উচিত। এখানে 2 নাম্বার আসছে, 1 নাম্বার কোশ্চেনটা কই? আচ্ছা, এখানে মনে হয় 1 নাম্বার কোশ্চেনটা মিচিং হয়ে গেছে, বুঝছো? টাইপের জন্য মিচিং হয়ে গেছে। আমি খুব সম্ভবত, যদি শিট আছে আমার কাছে, আমি দেখে বলছি। এক নাম্বার প্রশ্ন বলছে চিত্র 1, 2, 3 এই স্প্রিং এর কৌণিক কম্পাঙ্ক এবং পর্যায়কাল কত? কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক এবং পর্যায়কাল নির্ণয় করতে বলছে 1 নাম্বার প্রশ্নে। তাহলে 1 নাম্বার প্রশ্ন সলভ করার জন্য দেখো, ফার্স্ট অফ অল চিত্র 1-এর ক্ষেত্রে K1 এবং K2 কিসে আছে? চিত্র 1 নাম্বারে স্প্রিং দুইটা K1 এবং K2 দুইটা সমান্তরালে আছে। K1 এবং K2 যদি দুইটা সমান্তরালে থাকে, সেখান থেকে তোমাকে কি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টটা বের করতে হবে। ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টটা কত হবে? যখন সমান্তরালে থাকবে তখন ডিরেক্টলি তারা যোগ হয়ে যাবে, K1 প্লাস K2। সেখান থেকে আমরা কি বের করতে পারবো বলো তো? এখান থেকে আমাকে বের করতে বলছে কৌণিক কম্পাঙ্ক এবং হচ্ছে পর্যায়কাল। কৌণিক কম্পাঙ্ক এবং পর্যায়কাল। তো ফার্স্ট অফ অল কৌণিক কম্পাঙ্ক দেখো, ওমেগা এর ভ্যালুটা বের করতে হবে, তারপরে এফ এর ভ্যালুটা বের করতে হবে, তারপর টিটা বের করতে হবে, ঠিক আছে? তো তুমি মনে হয় প্রত্যেকটা জিনিস আই গেস তুমি বের করতে পারবা, আমার যা মনে হয় তোমার পারা উচিত। ওকে, ওমেগা, এফ এবং টি। তুমি যদি ওমেগা বের করতে চাও, আমরা কি সূত্র জানি? আমি একটু এখানে লিখে দেওয়ার চেষ্টা করি। তাও যে সূত্রটা হচ্ছে কে ইকুয়ালস টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার। এখানে কি হবে? কে ইকুইভ্যালেন্টটা নিয়ে কাজ করতে হবে, কে ইকুয়ালস টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার। এখান থেকে তুমি ওমেগা পাবা, তারপরে ওখান থেকে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ লিখবা, সেখান থেকে এফ পাবা, এফ ইকুয়ালস টু 1/t লিখবা, সেটা পেয়ে যাবা। এটা চিত্র 1-এর ক্ষেত্রে কে ইকুইভ্যালেন্ট। আমি চিত্র 2-এর ক্ষেত্রে ডিরেক্টলি আমার K2 বসে যাবে, চিত্র 2-এর ক্ষেত্রে ডিরেক্টলি K2 বসে যাবে। চিত্র 3-এর ক্ষেত্রে আমার কে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? এই দুইটা বেসিক্যালি শ্রেণীতে আছে, শ্রেণীতে যদি থাকে তাহলে ইকুইভ্যালেন্ট হবে, যেহেতু দুইটা তাহলে
ডিভাইডেড বাই হচ্ছে যোগফল, গুণফল ডিভাইডেড বাই হচ্ছে যোগফল। সেম প্রসেসে তুমি এই সূত্র দিয়ে কি বের করবা, এই তিনটা জিনিস তোমাকে বের করতে হবে, ওমেগা, এফ এবং টি বের করা লাগবে। ওকে, এই তিনটা জিনিস তোমাকে বের করতে হবে এখান থেকে ইকুইভ্যালেন্ট দিয়ে থাকলে। এরপর 2 নম্বর প্রশ্ন, চিত্র 2-এ স্প্রিংয়ে কত ভর যুক্ত করলে এটি 16 সেন্টিমিটার প্রসারিত হবে। তার মানে চিত্র 2-এ কত ভর যুক্ত করলে, চিত্র 2-এ আমাকে বলছে কত ভর যুক্ত করলে। সো আমি কি করব, এম জি ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু এক্স, স্প্রিং কে টু এখানে হবে কে টু হবে, স্প্রিং ধ্রুবক কে টু, এম জি ইকুয়ালস টু হচ্ছে কে টু ইন্টু এক্স। তাহলে এম আমি বের করতে চাচ্ছি, এম এর ভ্যালুটা কত হবে, জি হচ্ছে 9.8, কে টু আমাদেরকে দেওয়া আছে, সেখান থেকে আমি ইজিলি কি বের করতে পারবো, এম এর মানটা বের করতে পারবো। 2 নাম্বার ডান। 3 নাম্বার বলছে চিত্র 2-3-এ স্প্রিং দুটিকে টান দিয়ে ছেড়ে দিলে এরা 10 সেন্টিমিটার বিস্তারে স্পন্দিত হয়। তার মানে হচ্ছে 10 সেন্টিমিটার বিস্তারে স্পন্দিত হয়, তবে এদের সর্বোচ্চ ত্বরণ কত হবে। তাহলে সর্বোচ্চ ত্বরণের সূত্র কি ভাই, সর্বোচ্চ ত্বরণের সূত্রটা হচ্ছে এ ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এ, এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণের সূত্র। তাহলে ওমেগা এর মানটা তুমি অলরেডি বের করে ফেলছো না আগেই, সো জাস্ট ডিরেক্টলি কি করতে হবে, মানগুলো বসাই দিতে হবে। 3 নাম্বার, চাঁদ এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত হচ্ছে 16:81। আসলে পৃথিবী পৃষ্ঠের তুলনায় চাঁদের পৃষ্ঠে চিত্র 2 এবং 3-এ পর্যায়কালের কি পরিবর্তন হবে। প্রথম কথা হচ্ছে অভিকর্ষ ত্বরণের অনুপাত চেঞ্জ হয়ে গেলে পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কিনা। মেন কথা হচ্ছে তুমি অভিকর্ষ ত্বরণটাকে চেঞ্জ করে ফেলতেছো। স্প্রিং ধ্রুবক কিসের উপর ডিপেন্ড করে, প্রথম কথা হচ্ছে পর্যায়কাল। আচ্ছা দাঁড়াও, এখানে বলছে যে পর্যায়কালের কি পরিবর্তন হবে, কার পর্যায়কাল, অবশ্যই স্প্রিং এর পর্যায়কালের কথা বলছে। আচ্ছা আমি একটু ব্যাখ্যা করি, ভালো করে বুঝো। চাঁদ ও পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত দেওয়া আছে, তাহলে চাঁদে অভিকর্ষ ত্বরণ ডিভাইডেড বাই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, সেটার মান দেওয়া হচ্ছে 16 ডিভাইডেড বাই হচ্ছে 81, মানে 16/81। পৃথিবী পৃষ্ঠের তুলনায় চাঁদের পৃষ্ঠে পর্যায়কালের কি পরিবর্তন হবে, অ্যান্সার ইজ নো, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে। কেন পরিবর্তন হচ্ছে না ভাই, অভিকর্ষ ত্বরণ তো চেঞ্জ হয়ে যাচ্ছে, অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়ে গেলে কি পর্যায়কালের পরিবর্তন হবে না। দেখো পর্যায়কাল, স্প্রিং এর পর্যায়কাল ডিপেন্ড করতেছে কোন কিসের উপর, সূত্র টি ইকুয়ালস টু 2π√m ডিভাইডেড বাই কে, m ডিভাইডেড বাই কে। সো এই সূত্রে m কি চেঞ্জ আছে, m হচ্ছে নো চেঞ্জ, m হচ্ছে নো চেঞ্জ, এক্ষেত্রে কে হচ্ছে নো চেঞ্জ, স্প্রিং ধ্রুবক হচ্ছে কোনো চেঞ্জ হবে না, উপরে যখন নিয়ে যাচ্ছ স্প্রিং ধ্রুবকের কোনো চেঞ্জ হবে না। সো টি ইকুয়ালস টু 2π√m/k থেকে আমরা এই সূত্র, স্প্রিং এর যে পর্যায়কালের যে সূত্রটা আছে সেই সূত্র থেকে আমরা বলতে পারি যে চাঁদের অভিকর্ষ ত্বরণের উপর আলটিমেটলি ডিপেন্ড করতেছে না। দেখো সূত্রটা কোনোভাবেই আসলে ডিপেন্ড করছে না, সো আমরা কোনোভাবে আসলে যেতে পারি না। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আমরা তো এই সূত্রটা ইউজ করতে পারি না, দেখেন তো আমরা কি এই সূত্রটা ইউজ করতে পারি না, টি ইকুয়ালস টু 2π√x ডিভাইডেড বাই জি। এক্স হচ্ছে স্প্রিং এর প্রসারণ, এক্সটা কি, এক্সটা হচ্ছে স্প্রিং, এক্স না দিয়ে এল দাও ভাই। 2π√r হচ্ছে L/G, এই সূত্রটা আমরা পাচ্ছি না। এখন কথা হচ্ছে ভাই এখানে তো জি এর উপর ডিপেন্ড করতেছে, তাহলে এই সূত্র কেন আমরা নিচ্ছি না, কেননা এই সূত্র আমরা নিচ্ছি না এই জন্য আমি যদি তোমাদেরকে ব্যাখ্যা করি, দেখো ওই সূত্রটা কেন আসলে আমরা নিচ্ছি না, কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যখন চাঁদে নিয়ে গেলা তার মানে হচ্ছে তোমার mg', তার মানে জি ড্যাশ না দিয়ে তুমি দাও হচ্ছে মুন, তাই না, মুনে নিয়ে গেছো। তাহলে মুনে নিয়ে গেলে তোমার কি হবে, স্প্রিং ধ্রুবক, সেটা কি কোনো চেঞ্জ হবে, স্প্রিং ধ্রুবকের কি কোনো চেঞ্জ হবে, স্প্রিং ধ্রুবকের কোনো চেঞ্জ হবে না। তাহলে mgm ইকুয়ালস টু হচ্ছে, যেহেতু একটা জিনিস চিন্তা করো, তোমার এখানে অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়ে গেলে এখানে অভিকর্ষ ত্বরণ একটা সাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই তোমাকে এখানে কি x' হবে, এখানে কি হবে x' হবে। একটা সাইডে জিএমটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে অভিকর্ষ ত্বরণটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বাম সাইড পরিবর্তন হয়ে গেলে ডান সাইড অবশ্যই পরিবর্তন হবে, সমান যেহেতু লিখতেছি, তাই না। সো এখান থেকে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে জিএম ডিভাইডেড বাই হচ্ছে x' ইকুয়ালস টু হচ্ছে কে ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের যে সূত্রটা আছে সূত্রটাই হচ্ছে দেখো স্প্রিংয়ের পর্যায়কাল বা দোলনকালের যে সূত্রটা আমরা যাই বলি না কেন, 2π√r হচ্ছে আমরা লিখছি হচ্ছে এক্স না লিখে আমরা লিখছি এল, মানে প্রসারণটা ডিভাইডেড বাই হচ্ছে জি।
এখন খেয়াল করো, তুমি যখন চাঁদে নিয়ে গেলা, তাহলে চাঁদে তোমার হচ্ছে পর্যায়কালের মানটা কত হবে স্প্রিংয়ের, তাই না? তাহলে 2 পাই রুট ওভার এল বাই জি, যেটা পার্টটা এল বাই জি মানে হচ্ছে এক্স ড্যাশ বাই জি, মানে উল্টে যাবে। তার মানে এখানে কি হবে এম বাই কে, আচ্ছা এম বাই কে না লিখে আমরা এখানেই লিখি এক্স ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে জি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ভাই 2 পাই ইকুয়ালস টু এক্স ড্যাশ বাই জি এর মানটা কত, এক্স ড্যাশ বাই জি এর মানটা এম বাই কে। দেখো আমি কিন্তু শুরুতে এটাই লিখছিলাম, এখানে তুমি যখন এক্স ড্যাশ বাই জি, তুমি তো বলতে পারো যে ভাই আমরা তো আসলে অভিকর্ষ স্তরণটা চেঞ্জ করছি, অভিকর্ষ স্তরণ যদি চেঞ্জ করো, দেখো অভিকর্ষ স্তরণ চেঞ্জ করার পরেও এই মানটা আলটিমেটলি সেমই থাকতেছে, কে বাই এম এর অনুপাতটা কোনো চেঞ্জ হচ্ছে না, সো এইটা ফিক্স থাকতেছে। তুমি অভিকর্ষ স্তরণ যাই করো না কেন, তুমি যেখানেই নিয়ে যাও না কেন, স্প্রিংয়ের দোলনকালের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা বলতে পারি এই সূত্রের মাধ্যম থেকে বা ব্যাখ্যা দিতে পারি যে স্প্রিংয়ের দোলনকালের কোনো পরিবর্তন হবে না। তুমি যেভাবেই যাও না কেন আলটিমেটলি সেম থাকতেছে, কারণ জিএম তুমি যদি এই সূত্র দিয়ে মনে করো যে ভাই আমি এল বাই জি সূত্রটা বসাবো, তো দেখো এক্স ড্যাশ বাই জিএম তোমার বসানো লাগতো চাঁদে নিয়ে যায়, তো এক্স ড্যাশ বাই জিএম মানে কি এম বাই কেই তো থাকতেছে, সো এম বাই কে, এম কি কোনো চেঞ্জ, কে কি কোনো চেঞ্জ, কোনো চেঞ্জ না। এখন তুমি বলতে পারো ভাই চাঁদে নিয়ে যাওয়ার কারণে কি স্প্রিং ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে না? নো, চেঞ্জ হবে না। তোমার উপাদান, স্প্রিং ধ্রুবক ডিপেন্ড করতেছে কার উপর? উপাদানের উপর। তো স্প্রিং ধ্রুবকের উপাদান কি চেঞ্জ হয়ে যাচ্ছে? কোনো চেঞ্জ তো হচ্ছে না, সো তোমার এখানে কেন চেঞ্জ হবে? আসলে কোনো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না। সো এখানে অনেক জায়গায় অনেকেই বলবে যে দেখবা যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সো কোনো পরিবর্তন হবে না। পর্যায়কালের কি পরিবর্তন হবে? উত্তর হচ্ছে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। সো মনে হয় গেস তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো। সো আমরা নেক্সট দিকে যাই। এর পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলছে যে চিত্র 2 এ স্প্রিং এর উপাদান পরিবর্তন। এইবার বলছে দেখো উপাদান পরিবর্তনে, চিত্র 2 এ আমরা উপাদান পরিবর্তন করে দিয়েছি এবং অপর প্রান্তে 3.5 কেজি ভর দিয়ে 3 মিটার সরণ ঘটালে 3.5 কেজি ভর যুক্ত করে 3 মিটার সরণ ঘটালে 24 নিউটন একটা প্রত্যয়নী বল পাওয়া যায়। তাহলে প্রত্যয়নী বল ক্রিয়া করছে। প্রশ্ন ছিল পরিবর্তিত স্প্রিং ধ্রুবক কত হবে? তাহলে পরিবর্তিত স্প্রিং ধ্রুবক এফ ইকুয়ালস টু কি ভাই? এফ ইকুয়ালস টু হচ্ছে কে এক্স। তাহলে এফ এর জায়গায় আমাদের হচ্ছে 24 নিউটন, স্প্রিং ধ্রুবক আমরা বের করতে চাচ্ছি, এক্স সরণ কত হয়েছে? 3 মিটার সরণ হয়েছে। তাহলে পরিবর্তিত স্প্রিং ধ্রুবক আমরা কত পাচ্ছি? 8 নিউটন পার মিটার। কত পাচ্ছি? 8 নিউটন পার মিটার। স্প্রিংটি কত কম্পাঙ্কে হবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। সো এখান থেকে আমরা ওমেগা যখন বের করব, ওমেগা থেকে আমরা কি বের করতে পারি? এফ বের করতে পারি ভাই। ওকে, ডান। স্প্রিংয়ে সংযুক্ত ভরের পরিবর্তনে, স্প্রিংয়ে সংযুক্ত ভরের পরিবর্তন, এই যে আগে ছিল কত? আগে ছিল এমটা কত ছিল ভাই? এম ছিল কতটুকু? এম ছিল 4.5 কেজি। তো তুমি যখন 4.5 কেজি ছিল, 4.5 কেজি থেকে এখন কতটায় আনছো? 3.5 কেজি। তাহলে এই যে ভরের যে পরিবর্তন, ভরের পরিবর্তনে স্প্রিংটি সেকেন্ড দোলকে পরিণত হবে কি? স্প্রিংটি সেকেন্ড দোলকে পরিণত হবে কি? তো তুমি যে কাজটা করবা 4.5 কেজির জন্য, 4.5 কেজির জন্য কি করবা বলো তো? আচ্ছা দাঁড়াও একটা মিনিট। তো স্প্রিংয়ের সংযুক্ত ভরের পরিবর্তন, স্প্রিংটি সেকেন্ড দোলকে পরিণত হবে কি না? তুমি 3.5 কেজি দিয়ে 3.5 কেজি ক্যালকুলেশন করে তুমি টি ড্যাশের মানটা বের করো। 2 পাই রুট ওভার হচ্ছে এম ডিভাইডেড বাই কে। এখানে মানগুলো বসাও। মানগুলো বসানোর পরে দেখো এটা আসলে সেকেন্ড দোলকটা হচ্ছে কিনা, 2 সেকেন্ড হচ্ছে কিনা। 2 সেকেন্ড হচ্ছে কিনা। টি ড্যাশ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। এম এর জায়গায় কত বসাবা? এম এর জায়গায় হচ্ছে 3.5 কেজি বসাবা, কে এর জায়গায় কত বসাবা? 8 বসাবা, ঠিক আছে? এম এর জায়গায় হচ্ছে 3.5, কে এর জায়গায় হচ্ছে 8। সো এই দুইটা মান বসায় দেখবা যে 2 সেকেন্ড হচ্ছে কিনা। যদি 2 সেকেন্ড হয় তাহলে স্প্রিংয়ের সংযুক্ত ভরের পরিবর্তনে, তার মানে আগে ছিল 4.5 কেজি, এখন আছে 3.5 কেজি, তাহলে 3.5 কেজি যুক্ত করার কারণে সেটা কি সেকেন্ড দোলকে পরিণত হচ্ছে কিনা, ডিরেক্ট সূত্রে বসাই দিলে ম্যাথ ডান। ওকে, আমাদের এইটা লাস্ট কোশ্চেন, এটা সলভ করলে আমাদের ডান, ঠিক আছে? আর নাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও একটা সুন্দর প্রশ্ন, এটাও অনেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড, খুব সম্ভবত কুমিল্লা বোর্ডে আসছিল। তো যাই হোক, দেখো এম ভরের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো। পৃথিবীর মাঝ বরাবর একটা সুড়ঙ্গ খনন করে একটা বস্তুকে তুমি ছেড়ে দিয়েছো। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এবং তোমাকে ওপি এর যে মানটা, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব তোমাকে বলে দিছে।
পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। যদিও এটা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের প্রশ্ন, তারপর আমি সূত্রটা ডিরেক্ট লিখে দিব। মহাকর্ষ ও অভিকর্ষ, মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের প্রশ্ন। সো আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা সলভ হচ্ছে, আমাদেরকে বের করতে বলছে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, তাই না ভাইয়া? তাহলে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণটা হবে, আমরা একবারই যখন গভীরতায় সূত্র বের করতে বলবে, গভীরতা অভিকর্ষ ত্বরণ বের করতে বলবে, তখন আমি এই সূত্রটা লিখবো যে GM ডিভাইডেড বাই R কিউব ইন্টু হচ্ছে কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে OP। ওকে, কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে OP। তো তুমি ক্যালকুলেশন করলে কি পাবা? পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা পেয়ে যাবা। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলছে ছেড়ে দেওয়া বস্তুটির গতিপথ কেমন হবে? তুমি যে বস্তুটাকে ছেড়ে দিয়েছো, ছেড়ে দেওয়া বস্তুটির গতিপথ কেমন হবে? সেম সূত্রটাকে আমরা এইভাবেই ব্যাখ্যা করব যে দেখো, আমরা যখন গভীরতায় চলে যাচ্ছি, ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণটা বের করি, তখন আমরা সূত্রটা কি হয়ে যাচ্ছে, ডি গভীরতার জন্য আমাদের কি একটা নির্দিষ্ট ভর চলে আসতেছে না? তুমি যখন এই গভীরতার জন্য বের করবে তখন কি একটা নির্দিষ্ট ভর চলে আসতেছে না? ভর কিছুটা র্যাশ পেয়ে যাচ্ছে না পৃথিবীর ভর? তাহলে তখন কত হয়ে যাচ্ছে ভর? এম ড্যাশ। জি এম ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে কত? জি এম ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে ওপি এর মানটা। সো আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্স ধরে নিতে পারি। এই যে অভিকর্ষ ত্বরণ, ওকে, জি এম ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এখন এম ড্যাশের জায়গায় আমরা কি লিখতে পারি? এম ড্যাশ হচ্ছে ওই অংশটুকুর, এক্স হচ্ছে ওই অংশটুকুর ব্যাসার্ধ, এম ড্যাশ হচ্ছে ওই অংশটুকুর হচ্ছে আমরা নিব হচ্ছে ভর। তাহলে ওই অংশটুকুর ভরের জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এম ড্যাশ ইকুয়ালস টু রো ইন্টু ভি ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি জি রো ইন্টু ভি ড্যাশের জায়গায় লিখতে পারি 4/3 পাই এক্স কিউব ডিভাইডেড বাই নিচে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, 4/3 পাই জি রো ইন্টু হচ্ছে এক্স। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাই, ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ মানে গভীরতার দিকে চলে যাচ্ছি না সুড়ঙ্গ খনন করলে, তখন জিডি এবং এক্স এর মানটা দেখো সমানুপাতিক হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে তুমি যখন নিচের দিকে আসতেছো তখন জিডি যেটা, অর্থাৎ গভীরতা অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে। সরণটা কোন দিকে হবে? সরণটা হবে বিপরীত দিকে। সরণটা হচ্ছে বিপরীত দিকে, মানে কাজটা হচ্ছে বিপরীত দিকে। ত্বরণটা হচ্ছে কেন্দ্রের দিকে, সরণটা হচ্ছে বিপরীত দিকে। যার জন্য আমরা একটা কি করি বলতো? একটা নেগেটিভ সাইন দিই এখানে, একটা নেগেটিভ সাইন দিই। সো আমরা বলতে পারি যেহেতু এটা একটা ত্বরণ, সেটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, এই গতিটাকে আমরা বলতে পারি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এই জিনিসটাই হচ্ছে তোমার এখানে প্রমাণ করার যে বিষয়টা, এটাই তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, তাছাড়া কিচ্ছু না। তো যখন এ সমানুপাতিক -x হয়ে যাবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এটা ছিল 2 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্নে যেটা হচ্ছে, আমরা কি জানি সূত্রে? দেখো আমরা সূত্রে জানি কিন্তু হচ্ছে এখান থেকে আমি যদি ব্যাখ্যা দিতে যাই 3 নাম্বারটার যদি ব্যাখ্যা দিতে চাই সেটা হচ্ছে a ইকুয়ালস টু হচ্ছে -ω² ইন্টু হচ্ছে এক্স। তাহলে খেয়াল করো ভাইয়া, আমি যদি আর একটা পেজ নিই, সেটা হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে a সমানুপাতিক হচ্ছে -x। তাহলে এখান থেকে a ইকুয়ালস টু -ω² ইন্টু এক্স। তাহলে আমাদের যেটা ডি গভীরতা অভিকর্ষ ত্বরণটা পাইলাম সেটা হচ্ছে -4/3 পাই জি রো ইন্টু হচ্ছে এক্স। তাহলে এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ওমেগা এর যে ভ্যালুটা সেটা কত আসছে ভাই? ওমেগা এর ভ্যালু আসছে 4/3 পাই জি রো, 4/3 পাই জি রো। সেখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওমেগা এর জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো? 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে টি লিখতে পারি। তাহলে 2 পাই ডিভাইডেড বাই টি হচ্ছে 4/3 পাই জি রো। এখান থেকে আমরা কি বের করতে পারি? টি এর মানটা বের করতে পারি। তাহলে টি এর মানটা কত আসছে বলো তো? টি এর মানটা হবে 2/3, তাই না? তাহলে হচ্ছে 3/2 পাই, নিচে থাকবে হচ্ছে জি ইন্টু রো। তাহলে টি এর মান হচ্ছে আমরা পাচ্ছি 3/2 পাই জি ইন্টু রো। এখান থেকে আমরা পাই জি ইন্টু রো এর জায়গায় আমরা আরও যদি সিম্পলিফাই করি, বুঝছো, এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই √ হচ্ছে আর ডিভাইডেড বাই হচ্ছে জি, আর
ডিভাইডেড বাই হচ্ছে জি। অর্থাৎ এইখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি জি ডিভাইডেড বাই আর জি আর আর এর মধ্যে সম্পর্ক নিয়ে আসি, আমরা যেমন জানি কি পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ইকুয়ালস টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, তাই না? তাহলে দেখো জি ইন্টু এম এর জায়গায় আমরা লিখতে পারি রো ইন্টু ভি ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে জি ইন্টু রো ইন্টু ভি এর জায়গায় আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, নিচে হচ্ছে আর স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 ডিভাইডেড বাই 3 পাই জি রো ইন্টু হচ্ছে আর, পাই জি রো ইন্টু হচ্ছে আর। সো দেখো তুমি যদি এখান থেকে জি বাই আর এর মানটা এখানে যদি আনে বসাও তাহলে এটা পাবা। সো আমরা লিখতে পারি টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার আর বাই জি। সো আমাদের প্রশ্নে ছিল যে, কোশ্চেনটাই ছিল যে উদ্দীপকের সুড়ঙ্গ পথে ছেড়ে দেওয়া বস্তুটির দোলনকাল নির্ণয় করা সম্ভব কিনা। দোলনকাল কত আসছে ভাই? 2 পাই রুট ওভার আর ডিভাইডেড বাই হচ্ছে জি। দোলনকাল নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো ক্লিয়ার। এখানে ছিল ছেড়ে দেওয়া বস্তুটির গতিপথ কেমন। ছেড়ে দেওয়া বস্তুটির গতিপথ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, যেখানে আমরা দেখলাম ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তুমি এই পর্যন্ত প্রুভ করবা, করার পর একটা নেগেটিভ সাইন দিবা, নেগেটিভ সাইন দিয়ে বলবা যে ত্বরণটা কাজ করতেছে কেন্দ্রের দিকে এবং সরণটা কাজ করতেছে হচ্ছে বিপরীত দিকে। তুমি কেন্দ্রের দিকে নিয়ে আসছো, বাট বল যে তোমার হচ্ছে বল যেটা, সে বল বা কৃত কাজটা কোন দিকে কাজ করতেছে বা সরণটা কোন দিকে কাজ করতেছে? বাইরের দিকে। ত্বরণ কাজ করতেছে কেন্দ্রের দিকে, সরণ কাজ করতেছে বাইরের দিকে, যার জন্য একটা নেগেটিভ সাইন আসে। এই জন্য আমরা বলতে পারি যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। সেই সূত্র অনুসারে আমরা জানি কি এই ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? এই পার্টটা লিখে দিতে পারি। ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা কি করতে পারি? ওমেগা স্কোয়ারের জায়গায়, এটা ওমেগা স্কোয়ার ছিল ভাইয়া, 4/3 পাই জি ইন্টু রো। ওমেগা স্কোয়ার এটা হচ্ছে রুট হবে একটা, এখানে একটা হচ্ছে, এখানে একটা মিস্টেক হয়েছে ভাই, বুঝছো? ওকে, এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা টি এর মানটা বের করতে পারি। এখান থেকে আমরা বের করতে পারি টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার আর বাই জি। বুঝতে পারছো? এটাই ছিল আমাদের প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা। সো আমি মনে হয় একটা জিনিস তোমাদেরকে আরেকটা বার বলতে চাই। এইখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের আমরা যেমন সূত্রগুলো আমি যদি আরেকবার লিখি, এখানে দেখো এক্স ইকুয়ালস টু হতে পারে এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি। সেখান থেকে আমি ভি বের করলাম, সেটা হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি। ওকে, এখান থেকে আমরা ত্বরণ বের করছি, সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। ওকে, এখান থেকে দেখো এটা সবগুলো এক্স এবং টি এর মধ্যে সম্পর্ক, ভি এবং টি এর মধ্যে সম্পর্ক, এ এবং টি এর মধ্যে সম্পর্ক। সো আমি যদি ভি এবং এক্স এর মধ্যে সম্পর্ক বের করতে চাই তাহলেও কিন্তু এখান থেকে বের করা পসিবল। ভি এবং এক্স এর মধ্যে যদি সম্পর্ক বের করতে চাও তাহলেও কিন্তু এখান থেকে বের করা পসিবল। এখানে আরেকটা জিনিস হচ্ছে, তুমি চাইলে এখানে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স তুমি রাখতে পারো। সো এইটা যখন সরণের সমীকরণ এইটা হচ্ছে, তখন এই সমীকরণগুলা যখন বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করবে, এক্স ইকুয়ালস টু হচ্ছে এ কজ ওমেগা টি, এক্স ইকুয়ালস টু এ কজ ওমেগা টি। এই ক্ষেত্রে বেগের সমীকরণটা কি হবে তখন? মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, মাইনাস সাইন ওমেগা টি। এখানে ত্বরণটা কি হবে ভাই? ত্বরণটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ কজ ওমেগা টি, মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু কজ ওমেগা টি। সেম ভাবে দেখো সেই এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স এর মানটা। সো দেখো যখন তোমার এইটা কখন হচ্ছে, এইটা হচ্ছে বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করলে। বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করলে এটা হচ্ছে সমীকরণ। এটা হচ্ছে একদম সাম্য অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে, সাম্য অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এইটা, এবং বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করলে হচ্ছে এইটা আসতেছে। ওকে, তাহলে এখানে আর কি আছে? আমি তোমাকে এক্স সাইনের যে কার্ভ আছে, কজের যে কার্ভ আছে তুমি বের করতে পারবা।
এক্স এর জন্য কজের যে কার্ভ হবে, ভি এর জন্য সাইনেরটা, এর জন্য কজেরটা, জাস্ট নেগেটিভ সাইনগুলো চলে আসবে। সো তোমাকে আমি কার্ভগুলো যদিও দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি, বাট বাকিগুলো তুমি যদি জাস্ট সাইনেরটা মনে রাখতে পারো, কজেরটা মনে রাখতে পারো, জাস্ট সেটাকে কি করবা, উল্টিয়ে দিবা। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গতিশক্তি। তুমি যখন গতিশক্তি লিখতেছো যে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তখন দেখো হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা কি করি, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। ওকে, এই ক্ষেত্রে গতিশক্তির জন্য কি হবে, এই ক্ষেত্রে গতিশক্তির জন্য হবে হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে সমীকরণ, মানে আমার গ্রাফটা কেমন হবে, এই ক্ষেত্রে গ্রাফটা হবে দেখো কজ স্কোয়ার ওমেগা টি আছে, তাহলে কজ স্কোয়ার ওমেগা টি, কজ হলে এখান থেকে শুরু হবে, এভাবে চলবে, এভাবে চলবে। এটা হচ্ছে গতিশক্তি বনাম সময়ের গ্রাফ, গতিশক্তি বনাম সময়ের গ্রাফ, গতিশক্তি বনাম সময়ের গ্রাফ। এক্ষেত্রে আছে সাইন স্কোয়ার ওমেগা টি, কি আছে ভাই, এক্ষেত্রে হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি। সাইন স্কোয়ার ওমেগা টি থাকলে গ্রাফটা কেমন হবে, সাইন স্কোয়ার ওমেগা টি থাকলে গ্রাফটা হবে এই যে এভাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টি, এই দিক বরাবর হচ্ছে আমার শক্তি কে। সো এইটাই হচ্ছে আমাদের গ্রাফ রিলেটেড প্রশ্নগুলো, যদি গতিশক্তি বনাম সময়েরটা আসে। আরেকটা হচ্ছে স্থিতিশক্তিরটা, স্থিতিশক্তিরটা সাইন স্কোয়ার থাকলে কেমন হবে, কজ স্কোয়ার থাকলে কেমন হবে, আই গেস তোমরা পারবা। তারপর আমাদের শক্তিরটা দেখছি, মোট শক্তিরটা দেখছি, মোটামুটি আমাদের বলা যায় হচ্ছে যে ভালোই কমপ্লিট করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো জায়গায় ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবা। কোনো জায়গায় যদি মিসিং করে থাকি, কোনো ডাটা যদি মিস করে থাকি, অবশ্যই আমাকে ইনফর্ম করবা। এবং তোমরা এই জিনিসগুলো ভালোভাবে আসলে প্র্যাকটিস করো। এরপরেও যদি তোমাদের নতুন কোনো কোশ্চেন আসলে এই মুহূর্তে দেখার সময় নাই, তোমরা নিশ্চয়ই যারা যদি কোনো বোর্ড প্রশ্ন যারা সলভ করেছো, তারা এই উদ্দীপকগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো প্রত্যেকটা উদ্দীপক বোর্ড প্রশ্নের, প্রত্যেকটা উদ্দীপক, আমাদের কোনো বানানো উদ্দীপক না, প্রত্যেকটাই বোর্ড প্রশ্নের। শুধুমাত্র কোশ্চেন আমরা এইখান থেকে বোর্ডে যেগুলো আসছে এবং যেগুলো আসতে পারে বলে মনে হয় সেগুলো রাখার চেষ্টা করছি। তো ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই এই জিনিসটা তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হবে যখন তুমি পরীক্ষার হলে বসবা, তখনই কেবল বুঝতে পারবা যে এত অল্প সময়ে এত সুন্দর একটা সাজানো গোছানো জিনিস তোমাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ঠিকই বুঝতে পারবা। সো তোমরা এই জিনিসটাকে আসলে কাজে লাগাও। শুধু প্রিন্ট করে সামনে রেখে ডাউনলোড করে রেখে দিলে হবে না, পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করো। তুমি ফার্স্টে নিজে প্র্যাকটিস করবা, নিজে করার পরে প্রত্যেকটা ডাটা আসলে মানগুলো চেক করবা, আমি যে প্রসেসে করতেছি তোমার প্রসেসগুলো ঠিকঠাক আছে কি না। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ক্লাসটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। তো ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।